আজকে আমরা এক্সপেরিমেন্ট করব ডিটারমিনেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইন ওয়াটার। তোমরা অলরেডি ম্যাডাম স্যাম্পলিং এর কথা ম্যাডাম সোনিয়া ম্যাডাম বলেছেন। তো তোমাদের দুইটা স্যাম্পল আমাদের অ্যাভেলেবেল থাকার কথা, একটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার স্যাম্পল, যেটা মাটির নিচে যে ওয়াটার বিয়ারিং ফর্মেশন থাকে সেখান থেকে আমরা পানিটাকে কালেক্ট করে থাকি। আর একটা হচ্ছে সারফেস ওয়াটার সোর্স, যেটা আমরা সাধারণত ট্যাপে আমাদের যে পানিটা পাই এটা অনেক জায়গাতেই সারফেস ওয়াটার সোর্স থেকে হতে পারে, গ্রাউন্ড ওয়াটার সোর্স থেকে হতে পারে। এইখান থেকে আমরা সারফেস ওয়াটার সোর্স থেকে পানিটাও কালেক্ট করতে পারি। তো সারফেস ওয়াটার সোর্সে তোমাদের কিন্তু চারটা লোকেশন, চারটা গ্রুপের জন্য ডিফাইন করা আছে, যেটা আমরা পরবর্তীতে যখন এক্সপেরিমেন্ট করব সেখানে আমরা ওই সোর্সগুলো থেকে পানি কালেক্ট করে সেটা টেস্টগুলো করবো। আর টেস্ট করার সময় প্রত্যেকটা টেস্টে একটু তোমরা যখন অ্যাসাইনমেন্ট কোশ্চেন আনসার বা ডিসকাশনও লিখছো, অবশ্যই আমার মনে হয় সেই জিনিসগুলো অ্যাড্রেস করছো। আমাদের কিন্তু স্যাম্পলগুলো সবগুলো টেস্টেরই দুই ধরনের স্যাম্পল, একটা গ্রাউন্ড ওয়াটার এবং সারফেস ওয়াটার। তো কম্পারেটিভ অ্যানালাইসিসটা তোমরা প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্যই লিখবে, যে মানে কোনটা বেশি হওয়া উচিত, কোনটা কম হওয়া উচিত, কেন বেশি হয়েছে, কেন কম হয়েছে, এইগুলোর যে জিনিসগুলো এই জিনিসগুলো সবসময় ডিসকাশনে যাতে আসে। এখন আমরা চলে আসি আজকের এক্সপেরিমেন্টটাতে। ফন্ট সাইজ যদি ছোট হয়, দেখতে যদি প্রবলেম হয়, সেটাও আমি সাথে একটু শেয়ার করব। কার্বন ডাইঅক্সাইড, পানিতে কার্বন ডাইঅক্সাইডকে আমরা সাধারণত গ্যাস হিসেবেই জানি। তো গ্যাস হিসেবে গ্যাস হিসেবেই জানি, কিন্তু পানিতে এটা ডিজলভ ফর্মে, গ্যাসিয়াস ফর্মে মানে ফ্রি কার্বন ডাইঅক্সাইড ফর্মে থাকতে পারে। আবার অন্যান্য ফর্মে মানে পানিতে যে কার্বন ডাইঅক্সাইডটা থাকে সেই কার্বন ডাইঅক্সাইডটা যেই সয়েল ফর্মেশনের কন্টাক্টে থাকে, সেই সয়েল ফর্মেশনে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম থাকে, সেগুলোর সাথে কম্বাইন করে রিঅ্যাকশন করে অনেক সময় কার্বনেট বা বাইকার্বনেট ফর্ম করে থাকে। ঠিক আছে, তো কার্বন ডাইঅক্সাইড বলতে আমি এখানে যদিও বলছি যে আমরা কার্বন ডাইঅক্সাইড টেস্ট করবো, বাট কার্বন ডাইঅক্সাইড টেস্ট কিন্তু শুধুমাত্র পিওর মলিকুলার ফর্মে যে কার্বন ডাইঅক্সাইড আসলে সেটা না, ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড। আমরা এখানে যে টোটাল কার্বন ডাইঅক্সাইড টেস্টটা করবো, টোটাল কার্বন ডাইঅক্সাইড টেস্ট বা টোটাল কার্বন ডাইঅক্সাইড ডিটারমিনেশন হবে ফ্রি কার্বন ডাইঅক্সাইড, আই মিন সেটা গ্যাসিয়াস ফর্মে অথবা হচ্ছে অ্যাকুয়াস সলিউশনে ফ্রি ফর্মে কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, সেইটা প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা পানিতে কার্বনেট এবং বাইকার্বনেট এই দুটা ফর্মে থাকে, সেগুলো টোটালটা মিলে হচ্ছে বাইকার্বনেট এবং কার্বনেট। ঠিক আছে, কারণ বাইকার্বনেট বা কার্বনেট যেটা আসে পানিতে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড থেকে আসে। তো সেখান থেকে আমরা টোটাল যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে টোটাল কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু ফ্রি কার্বন ডাইঅক্সাইড, মলিকুলার কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে কার্বনেট এন্ড বাইকার্বনেট ফর্মে পানিতে যে আয়নগুলো থাকবে সেগুলোকে আমরা এখানে ডিটারমিন করব। তো ফ্রি কার্বন ডাইঅক্সাইডটা পানিতে দুই ফর্মে থাকতে পারে। ফ্রি কার্বন ডাইঅক্সাইড পানিতে দুই ফর্মে থাকতে পারে, একটা হচ্ছে যে তোমার গ্যাসিয়াস ফর্মেও কিছু ডিজলভ থাকতে পারে, আবার কিছু অ্যাকুয়াস সলিউশনে লিকুইড ফর্মেও চলে আসতে পারে। আর ফ্রি কার্বন ডাইঅক্সাইডটা সাধারণত তোমরা যদি ইকুয়েশন 5.3টা দেখো, এখানে দেখো পানিতে থাকা যে লিকুইড কার্বন ডাইঅক্সাইডটা থাকে সেটা পানির সাথে রিঅ্যাকশন করে কার্বনিক অ্যাসিড ফর্ম করে, যেটা কার্বনিক অ্যাসিডটা একটা উইক একটা অ্যাসিড সেই ফর্মে থাকে। আবার কার্বনিক অ্যাসিড পানিতে ডিসোসিয়েশন হতে পারে দুইটা স্টেপে। এই নিচের দুইটা স্টেপ দেখো, কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েটেড হয়ে বাইকার্বনেট ফর্ম করতে পারে এবং বাইকার্বনেট আবার ফার্দার ডিসোসিয়েশন হয়ে ওয়াটার মলিকুলের সাথে রিঅ্যাকশন করে কার্বনেট ফর্ম করতে পারে। তো এই যে দুইটা স্টেপ রিঅ্যাকশনে, এখানে যে কার্বনিক অ্যাসিড ডিসোসিয়েশন হচ্ছে সেখানে দুইটা স্টেপেই কিন্তু হচ্ছে হাইড্রোজেন আয়ন জেনারেট করছে, তোমরা দেখছো প্রোটন জেনারেট করছে। তো পানিতে যদি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে সেখানে পানির পিএইচ এর কি চেঞ্জ হবে বলো তো? পিএইচ কমবে। কমবে। তো আমরা দেখতে পাচ্ছি আসলে কার্বন ডাইঅক্সাইড, ফ্রি কার্বন ডাইঅক্সাইড যেটা পানিতে থাকে সেটা কার্বনিক অ্যাসিড ফর্ম করে বা সেটা ডিসোসিয়েটেড হয়ে যে যে কম্পাউন্ড গুলো ফর্ম করছে, আলটিমেটলি যেটা করছে পানির যে পিএইচটা থাকার কথা, পানিতে কার্বন ডাইঅক্সাইড থাকলে তার পিএইচটা আরেকটু কম হবে, মানে অ্যাসিডিক হবে। এটা হচ্ছে মেইন ইয়ার। হ্যাঁ, তারপর কার্বন বা বাইকার্বনেট কিভাবে ফর্ম করবে সেটা আমরা পরে আসছি। তো এই যে কার্বন ডাইঅক্সাইডটা পানিতে আসছে সেটা কোথা থেকে আসছে? সেটা প্রাইমারিলি আসতে পারে যেই ওয়াটার বডিগুলো হচ্ছে অ্যাটমসফিয়ারে এক্সপোজ, স্পেশালি সারফেস ওয়াটার বডিগুলো, সেগুলো তো অ্যাটমসফিয়ারে এক্সপোজ। অ্যাটমসফিয়ারে কিছুটা কার্বন ডাইঅক্সাইড থাকে আমরা জানি, সেগুলোও কিন্তু ডিসলিউশন হয়ে পানির মধ্যে চলে আসতে পারে, কিন্তু সেটার পরিমাণটা আসলে খুব কম।
মানে অ্যাটমসফিয়ার থেকে পানির মধ্যে ডিজলভ হয়ে চলে আসার রেটটা খুব কম, কারণ অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন আমরা জানি যে সেটা খুব কম থাকে। তো এটা ছাড়া আদার যে সমস্ত ওয়েতে পানিতে কার্বন ডাইঅক্সাইড আসতে পারে সেটা হচ্ছে পানির মধ্যে বিভিন্ন ধরনের সারফেস ওয়াটারের ক্ষেত্রে আমি ডিসকাস করছি এখন। একটা হচ্ছে অ্যাটমসফিয়ার থেকে আসতে পারে, আরেকটা হচ্ছে পানির মধ্যে বিভিন্ন ধরনের অর্গানিক কম্পাউন্ড, মানে যেগুলো ইমপিউরিটিস থাকে। আমরা তো জানি যে সারফেস ওয়াটারে তোমরা দেখেছো যে অনেক ধরনের ওয়েস্ট থাকে, সেই ওয়েস্টের মধ্যে কিছু ইনঅর্গানিক কিছু অর্গানিক কম্পাউন্ড থাকতে পারে। তো যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড গুলো থাকে সেগুলোকে বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম সেগুলোকে হচ্ছে আবার ফুড হিসেবে ইউজ করে, সেগুলোকে হচ্ছে ফুড হিসেবে ইউজ করার সময় সেখানে তার বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, সেখানেও কিন্তু অ্যাডিশনাল কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে। তো এইভাবে সারফেস ওয়াটারে সাধারণত কার্বন ডাইঅক্সাইড আসে, কিন্তু সারফেস ওয়াটারে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা কম্পারেটিভলি গ্রাউন্ড ওয়াটারের তুলনায় অনেক কম থাকে। সারফেস ওয়াটারে দেখা যায় 10 ppm এর থেকেও কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা কম থাকে। 10 ppm আমার মনে হয় তোমরা আগেই জানো, কেমিস্ট্রি ক্লাসে ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছো। ppm বলতে কি বোঝা যায় বলতে পারবে কেউ? পার্টস পার মিলিয়ন। পার্টস পার মিলিয়ন পার্টস, ঠিক আছে, মানে মিলিয়ন পার্টস অফ ওয়াটার মলিকুলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে হচ্ছে 10 ppm। এটা ইকুইভ্যালেন্ট টু এটাকে আমরা বলতে পারি ppm ইকুইভ্যালেন্ট টু হচ্ছে মিলিগ্রাম পার লিটার ইকুইভ্যালেন্ট টু ppm। পানিতে কার্বন ডাইঅক্সাইড সাধারণত সারফেস ওয়াটারে থাকে 10 ppm, যেখানে হচ্ছে গ্রাউন্ড ওয়াটারে থাকে মোর দেন 100 ইউজুয়ালি। এটা নট নেসেসারিলি যে এটাই সবসময় হবে, টিপিক্যালি সারফেস ওয়াটারে খুব কম থাকে, গ্রাউন্ড ওয়াটারে দেখা যায় এটা 10 থেকে 20 গুণ পর্যন্ত থাকতে পারে। তো গ্রাউন্ড ওয়াটারে এখন আসো কার্বন ডাইঅক্সাইডটা সারফেস ওয়াটারে কেন কম থাকে, সোর্স গুলো তো বললাম, বাট সারফেস ওয়াটারে ফ্রি যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেগুলো যদি পানিতে আসেও, যেহেতু অ্যাটমসফিয়ারে এক্সপোজ অবস্থায় আসে, সারফেস ওয়াটার থেকে সেটা এক্সপেল আউট হয়ে অ্যাটমসফিয়ারে আবার রিলিজ হয়ে চলে যায়, ঠিক আছে। যার কারণে সারফেস ওয়াটারে দেখা যায় যে পানিতে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা তুলনামূলকভাবে কম থাকে। বাট অপোজিট কেসটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে। গ্রাউন্ড ওয়াটারে পানিতে যে কার্বন ডাইঅক্সাইডটা থাকবে সেটা যখন গ্রাউন্ড ওয়াটারটা মাটির মধ্য দিয়ে ট্রাভেল করে, গ্রাউন্ড ওয়াটারের সরি এটা যদি আমাদের আর্থ লেভেল হয়, গ্রাউন্ড লেভেল হয়, এখান থেকে তো পানিটা ইনফিল্ট্রেট করে নিচের দিকে নামতে নামতে গ্রাউন্ড ওয়াটার সোর্সে হচ্ছে পৌঁছবে। তো এই সময় যখন মাটির মধ্য দিয়ে ইনফিল্ট্রেট করে পোরের মধ্য দিয়ে পানিটা যেতে থাকবে, তখন যে সমস্ত রক, মানে রকের মধ্যে আমরা অনেক সময় যেমন চুনা পাথর, সেগুলো কি, সেগুলোর কম্পাউন্ডটা তো তোমরা জানো আমার মনে হয়। চুনা পাথরের কম্পোজিশনটা বলতে পারবে কেউ? চুনা পাথরের কম্পোজিশন কি? CO3। হ্যাঁ, যে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে। এই ধরনের যে রকস বা মিনারেলের কন্টাক্টে আসে, এই ফ্লোয়িং ওয়াটারটা যখন গ্রাউন্ড ওয়াটার পর্যন্ত পৌঁছায়, কন্টাক্টে আসার সময় তখন এই কার্বন ডাইঅক্সাইডটা এই ধরনের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের সাথে রিঅ্যাকশন করে, এই ধরনের রকস বা মিনারেলের সাথে রিঅ্যাকশন করে সেখান থেকে কার্বনেট বা বাইকার্বনেট পানিতে রিলিজ করে, ঠিক আছে। তো আমরা তো বললাম যে কার্বন ডাইঅক্সাইড বলতে এখানে শুধুমাত্র আমরা কার্বন ডাইঅক্সাইড বলছি না, কার্বন ডাইঅক্সাইড ইন এডিশন অফ কার্বনেট এবং বাইকার্বনেট, টোটালটাকে আমরা কার্বন ডাইঅক্সাইড হিসেবে ডিফাইন করছি। এখন এই রিঅ্যাকশনটা যদি আমরা একটু দেখি যে কিভাবে হচ্ছে পানিতে আসে, এই যে এখানে যে কার্বনিক অ্যাসিডটা থাকে সেই কার্বন এই রিঅ্যাকশনটা এখানে নাই, এই কার্বনিক অ্যাসিড যেটা থাকে সেই কার্বনিক অ্যাসিডটা ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট বা বাইকার্বনেটের সাথে রিঅ্যাকশন করে পানিতে কার্বনেট বা বাইকার্বনেটটা রিলিজ করে, যেগুলো ডিজলভ ইমপিউরিটিস হিসেবে পানিতে থেকে যায় গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে। তো এই কারণে সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটারের মধ্যে কম্পারেটিভলি সারফেস ওয়াটারে ফ্রি কার্বন ডাইঅক্সাইড বা টোটাল কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম, যেখানে গ্রাউন্ড ওয়াটারে সেটা অনেক বেশি থাকবে। ইউজুয়ালি দেখা যায় সারফেস ওয়াটার থেকে 10 to 20 টাইমস বেশি হয়। আর কার্বন ডাইঅক্সাইডের যে সলিবিলিটি, মানে পানিতে যে কতটুকু সেটা সলিবল হবে, সেটা দেখা যায় যে সেটা অক্সিজেনের থেকে এটা সলিবিলিটি রেটটা হচ্ছে অনেক বেশি। দ্যাট মিনস কোনো একটা অ্যাটমসফিয়ার থেকে বা অন্য কোনো সোর্স থেকে পানিতে যে পরিমাণ অক্সিজেন ডিজলভ হতে পারবে তার থেকে অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কিন্তু থাকতে পারে, এটা একটা সমস্যা। আর কার্বন ডাইঅক্সাইডের এই যে সলিবিলিটি সেটা টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হবে। টেম্পারেচার সাধারণত যদি কমে যায়, যে সমস্ত গ্যাসগুলো ওয়াটার সলিবল সেগুলো সাধারণত সলিবিলিটিটা অনেক বেড়ে যায়। সেম কথা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি টেম্পারেচার কমে যায় একটা নির্দিষ্ট টেম্পারেচারের থেকে, তখন কার্বন ডাইঅক্সাইডের সলিবিলিটি সেটা হচ্ছে আরো বেশি হয়ে যাবে। তো আমরা এই জন্য যখন টেস্ট তো করবো, সবগুলো টেস্টই কিন্তু সবসময় নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে রিপোর্টটাও সেই টেম্পারেচারেই করে থাকে।
আসো আমরা ডিটারমিনেশনে যাব, টেস্ট ডিটারমিনেশন। আমরা যে কার্বন ডাইঅক্সাইড, টোটাল কার্বন ডাইঅক্সাইড বা ফ্রি কার্বন ডাইঅক্সাইড টেস্ট করব, সেটাকে আমরা টাইট্রেশনের মাধ্যমে টেস্ট করব। তো টাইট্রেশনের মাধ্যমে টেস্ট তো তোমরা কেমিস্ট্রিতে আগেই করে আসছো, ইন্টারমিডিয়েট লেভেলে করে আসছো না সবাই? টাইট্রেশনে আমরা কি করে থাকি, একটা স্ট্যান্ডার্ড রিএজেন্ট নিয়ে থাকি আর একটা হচ্ছে ইন্ডিকেটর নিয়ে থাকি। আমাদের দুইটা জিনিস থাকে। আমি সিগনিফিকেন্সের পরে আসবো, আমরা টেস্টটা নিয়ে আগে বলি। আমাদের টেস্টের ক্ষেত্রে যদি আমরা ইয়া করি, একটা রিএজেন্ট নিতে হবে, একটা স্ট্যান্ডার্ড সলিউশন নিতে হয়, আর একটা হচ্ছে ইন্ডিকেটর নিতে হয়। ইন্ডিকেটরের কাজটা কি থাকে মনে আছে কারো, যে ইন্ডিকেটর কি করি আমরা টাইট্রেশনে? বলতে পারবে কেউ? অনেক টেস্ট করে আসছো। কালার চেঞ্জ করে। কালার চেঞ্জ, কালার চেঞ্জ করে। ইন্ডিকেটর হচ্ছে আমার একটা সলিউশন, যেটা দেখা যায় যে একটা পার্টিকুলার পিএইচে, একটা পার্টিকুলার পিএইচে তার কালারটা হচ্ছে চেঞ্জ হয়, যেটা দিয়ে আমরা সাধারণত কোনো একটা রিঅ্যাকশন কোন পিএইচে অবজার্ভ করা তো ডিফিকাল্ট, বাট কালার চেঞ্জের মাধ্যমে ওই রিঅ্যাকশনের এন্ড পয়েন্টটা ইজিলি আমরা বুঝতে পারি ইন্ডিকেটরের মাধ্যমে। তো এই টেস্টটাতে আমরা ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করব ফেনোপথ্যালিন ইন্ডিকেটর, আর রিএজেন্ট হিসেবে এখানে ইউজ করব টাইট্রেশন করার জন্য, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা টাইট্রেশন করে থাকি, যে কোনো রিএজেন্টে আমরা একটা স্ট্যান্ডার্ড সলিউশন প্রিপেয়ার করি, সেই স্ট্যান্ডার্ড সলিউশন দিয়ে হচ্ছে এখানে করা হয়। তো আমরা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যেই কনসেন্ট্রেশনের স্ট্যান্ডার্ড সলিউশনটা ইউজ করব কার্বন ডাইঅক্সাইড ডিটারমিনেশনের জন্য, সেটা হচ্ছে N/44। N/44 কি মিন করে? N/44 মিন করে হচ্ছে এটা 1/44 নরমাল সলিউশন। ঠিক আছে, তো নরমাল সলিউশন কিভাবে প্রিপেয়ার করতে হয় বা নরমালিটি ডিটারমিনেশন, এটা কি তো বলতে পারবা যে 1 নরমাল সলিউশন, আমি 1/44 এর দরকার নাই, আমি যদি বলি যে 1 নরমাল একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন প্রিপেয়ার করব, আমি কিভাবে প্রিপেয়ার করব? কারণ এই সলিউশনটা প্র্যাকটিক্যালি যদি তোমাকে টেস্ট করতে হয়, এই সলিউশনটা কিন্তু তোমাকে কেউ বানিয়ে দিবে না। যদিও আমরা ল্যাবে আগে থেকে এটা প্রিপেয়ার করে রাখি ডিউরিং দ্য টেস্ট, আর তোমাকে তো আসলে কেউ প্রিপেয়ার করে দিবে না। তোমাকে আগে এই স্ট্যান্ডার্ড সলিউশনটা প্রিপেয়ার করতে হবে, নেক্সট কাজ হবে তোমার এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করা। তো এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করার আগে যদি আমাকে বলা হয় যে 1 নরমাল সলিউশনের একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন তৈরি করো, আমি সেটা কিভাবে করব? কেউ যদি বলো, যদি মনে থাকে আর কি, কেউ 2-3 বছর হয়ে গেছে করেছো, যদি মনে করতে পারো, বলতে পারবে কেউ? হ্যাঁ, কেউ বলছো একটু জোরে। হ্যাঁ বলো। এক লিটার পানিতে হচ্ছে গিয়ে ওই 1 গ্রাম সলিউট ডিসলভ করা ওই টাইপের কিছু। আচ্ছা, আমরা আসলে তুমি এই দুইটা জিনিস একসাথেই বলে নেই, তাহলে আমার মনে হয় পরবর্তীতে তোমাদের এই জিনিসটা কনফিউশন হবে না। একটা হচ্ছে মোলার সলিউশন আর একটা হচ্ছে নরমাল সলিউশন। তো মোলার সলিউশন আর নরমাল সলিউশনের মধ্যে ডিফারেন্স কি? সাধারণত আমরা রেফারেন্স যে সলিউশনটা আমরা ইউজ করে থাকি সেটা 1 লিটারের জন্য বলছি। তো 1 লিটার পানির মধ্যে যদি যেই সলিউটটা আমরা এখানে সলিউশনটা তৈরি করতে যাচ্ছি, এখানে সলিউট বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড, মোলার সলিউশন হলে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাটমিক যে ওয়েট সেটা সমপরিমাণ যদি আমরা 1 লিটার পানির মধ্যে ডিসলভ করি, তাহলে যেই সলিউশনটা তৈরি হবে সেটা হবে 1 মোলার সলিউশন। আমি আবার রিপিট করছি, এটার অ্যাটমিক ওয়েট পানি নিব কতটুকু? পানি নিব হচ্ছে সলভেন্ট হচ্ছে কতটুকু? 1 লিটার। ওকে, সলভেন্ট 1 লিটার, তার মধ্যে সলিউটটার যদি অ্যাটমিক ওয়েটের সমান পরিমাণ ডিসলভ করি, তাহলে যে সলিউশনটা তৈরি হবে সেটা হবে 1 মোলার সলিউশন। আর নরমাল সলিউশন হচ্ছে 1 লিটার পানির মধ্যে যদি সলিউটের আমরা ইকুইভ্যালেন্ট ওয়েটের সমান পরিমাণ ডিসলভ করি, তাহলে যে সলিউশনটা তৈরি হবে সেটা হবে হচ্ছে আমাদের 1 নরমাল সলিউশন। এখন আসো, যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কথাই বলি, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাটমিক ওয়েট কত, ইকুইভ্যালেন্ট ওয়েট কত? এটা যদি আমরা ইন্ডিভিজুয়ালি যদি কম্পাউন্ডগুলোর মলিকুলার ওয়েট বলি, সোডিয়ামের মলিকুলার ওয়েট কত, অ্যাটমিক মাস কত? 23। অক্সিজেনের কত? 16। আর হাইড্রোজেনের কত? 1। হাইড্রোজেনের 1। তাহলে টোটাল কত অ্যাটমিক ওয়েট সোডিয়াম হাইড্রোক্সাইডের?
অ্যাটমিক ওয়েট হচ্ছে 40 40। আর এটার ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা কিভাবে বের করব? ইকুইভ্যালেন্স নাম্বার, মানে এই কম্পাউন্ডটা যতটা প্রোটন কনজিউম করতে পারে অথবা যতটা প্রোটন ছাড়তে পারে সেটার নাম্বার হচ্ছে ইকুইভ্যালেন্ট। তো সোডিয়াম হাইড্রোক্সাইড তো আসলে কয়টা প্রোটন নিতে পারবে? একটা নিতে পারবে, তাই না? এটার সাথে রিঅ্যাকশন যদি হয় প্রোটন কয়টা কনজিউম করতে পারবে? শুধুমাত্র একটা করতে পারবে না। জি মিস। তাহলে এখানে ইকুইভ্যালেন্স নাম্বারটা হচ্ছে 1। তাহলে অ্যাটমিক ওয়েট যদি এখানে 40 হয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের 40 হয়, তাহলে এটার ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 40। বাট সব কম্পাউন্ডে সেই না, সেটা না, সব কম্পাউন্ডে সেটা হবে না। সে যদি আমি কোনটা বলবো, আমরা সালফিউরিক অ্যাসিডের জন্য আমরা যদি বলি, সালফিউরিক অ্যাসিডের অ্যাটমিক ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট কি সেম হবে? না মিস। এটার অ্যাটমিক ওয়েট কত হবে? ডাবল হবে। এখানে অ্যাটমিক ওয়েট যা হবে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে তার হাফ, কারণ এখানে দুইটা হাইড্রোজেন আয়ন আছে, দুইটা হাইড্রোজেন আয়নকে রিঅ্যাকশন করে এই দুইটা প্রোটনকে দিতে পারবে। দ্যাটস ওয়াই এটার অ্যাটমিক ওয়েট যা হবে ইকুইভ্যালেন্ট ওয়েট হবে ডিভাইডেড বাই 2। কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে সেম। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আসলে 1 মোলার সলিউশন যা, যেহেতু অ্যাটমিক ওয়েট এবং ইকুইভ্যালেন্ট ওয়েটটা সেম, 1 মোলার সলিউশন যা 1 নরমাল সলিউশনও তাই সেম। তো আমি তাহলে কি করতে পারি, যদি আমাকে বলা হয় 1 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন তৈরি করো, আমি কিভাবে বানাবো? সেটা হচ্ছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা ওয়েট করে ঠিক করে নিব। তারপর সেটাকে 1 লিটার সলিউটের মধ্যে 1 লিটার সলভেন্টের মধ্যে ডিসলভ করব। ডিসলভ করার পরে যে সলিউশনটা তৈরি হবে সেটার কনসেন্ট্রেশন হবে হচ্ছে 1 নরমাল সলিউশন। ক্লিয়ার হয়েছে সবার কিভাবে আমরা 1 নরমাল সলিউশন প্রিপেয়ার করব? জি মিস। ওকে, তাহলে আমাদের এখানে প্রিপেয়ার করতে হবে স্ট্যান্ডার্ড সলিউশনটা হচ্ছে 1/44 নরমাল। তাহলে 1/44 নরমাল হলে এটা আমরা কিভাবে প্রিপেয়ার করব? যদি আমি 1 লিটার তৈরি করতে চাই, 1 লিটার তৈরি করতে গেলে তাহলে আমাদের এখানে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে? 1 নরমালের জন্য নিতে হয় হচ্ছে 40 গ্রাম, আর 1/44 এটার জন্য কতটুকু নিতে হবে? 40 ডিভাইড বাই 44 গ্রাম। এই পরিমাণ, এত অল্প পরিমাণ, বুঝতেই পারছো তোমাদেরকে অনেক সেনসিটিভ ব্যালেন্স ইউজ করতে হবে। এই অল্প পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে 1 লিটার পানির মধ্যে যদি আমরা ডিসলভ করি তাহলে সলিউশনে আমার কনসেন্ট্রেশন হবে 1/44 সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। সিমিলারলি যদি আমরা কনসেন্ট্রেশন ঠিক রেখে 1 লিটার সলিউশন তৈরি না করে 500 ml তৈরি করতে চাই, তাহলে আমাদের ওয়েট 1 লিটারের জন্য যা নিব তার অর্ধেক নিব। এইভাবে করে কিন্তু আমরা যে কোনো কনসেন্ট্রেশনে যে কোনো পরিমাণে সলিউশন তৈরি করতে পারি। আশা করি এটার পরবর্তী 2-3টা এক্সপেরিমেন্টও হয়তো লাগবে তোমাদের সলিউশনটা কিভাবে, এটা রিপিট করতে হবে না। যদি প্রবলেম মনে হয় আমাকে ক্লাস শেষ হওয়ার আগে আবার বলো, যদি কারো বুঝতে এখনো অসুবিধা থাকে। আর মোলার সলিউশন প্রিপেয়ার করার সময় আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে অ্যাটমিক ওয়েট সমান পরিমাণ 1 লিটারের মধ্যে ডিসলভ করলে সেটা হবে হচ্ছে 1 মোলার সলিউশন। এভাবে করে আমরা যে কোনো স্ট্যান্ডার্ড সলিউশনই প্রিপেয়ার করতে পারি। কার্বন ডাইঅক্সাইড টেস্ট করার জন্য যে রিকমেন্ডেড সোডিয়াম হাইড্রোক্সাইডের স্ট্যান্ডার্ড সলিউশন সেটা হচ্ছে 1/44 নরমাল সলিউশন। তো 1/44 নরমাল সলিউশন, সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটা স্ট্রং বেস, যেটা আমরা টাইট্রেশনটা তো তোমরা জানোই, টাইট্রেশন আমরা কি করে থাকি, প্রথমে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ স্যাম্পল যে ওয়াটারটা সেটা নিব, নিয়ে হচ্ছে তার মধ্যে ইন্ডিকেটর একটা নির্দিষ্ট পরিমাণ, কতটুকু আমি এখানে ডিফাইন করছি না, সেটা ইন্ডিকেটর দিব। তারপর আস্তে আস্তে বুরেট থেকে হচ্ছে আমাদের যে স্ট্যান্ডার্ড রিয়েজেন্টটা থাকবে সেটাকে ড্রপ বাই ড্রপ অ্যাড করতে হবে। অ্যাড করতে করতে যখন একটা নির্দিষ্ট পয়েন্টে আমাদের রিঅ্যাকশনটা শেষ হয়ে যাবে তখন ইন্ডিকেটরটা কালার চেঞ্জ করবে। এটাই হচ্ছে টাইট্রেশনের বেসিক প্রসিডিউর। তো এখানে আমরা যখন স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি এই সলিউশনে, সেখানে কি হচ্ছে, স্ট্রং বেসটা কি রিঅ্যাকশন করছে সেটা যদি আমরা এখানে দেখি, এখানে দেখো আমরা পানিতে দেখলাম একটু আগে কার্বন ডাইঅক্সাইড, ফ্রি কার্বন ডাইঅক্সাইড যেটা থাকে পানির মধ্যে সেটা কার্বনিক অ্যাসিড ফর্ম করে থাকে এবং সেই কার্বনিক অ্যাসিড আবার ডিসোসিয়েটেড হয়ে কার্বনেট বা বাইকার্বনেট ফর্ম করতে থাকে। তো কার্বনিক অ্যাসিড তার মানে পানির মধ্যে কিন্তু নট নেসেসারিলি শুধু কার্বনিক অ্যাসিড থাকবে, নট নেসেসারিলি শুধু কার্বন ডাইঅক্সাইড থাকবে বা বাইকার্বনেট থেকে কার্বনেট, সবগুলো ফর্মেই থাকতে পারে। তবে কতটুকু কোন ফর্মে কতটুকু থাকবে সেটা ডিপেন্ড করবে পানির পিএইচ, টেম্পারেচার, আরো কিছু কন্ডিশনের উপরে। এগুলোর যে রিলেটিভ কনসেন্ট্রেশন কোনটা কম বেশি হবে সেটা ডিপেন্ড করবে। তো আমরা ধরে নিচ্ছি পানির মধ্যে সবগুলো কম্পাউন্ডই আছে, সে অবস্থায় আমরা টাইট্রেশন শুরু করছি। ওকে, তো টাইট্রেশন শুরু করলে কার্বন ডাইঅক্সাইড তো
রিঅ্যাকশন হয়ে কার্বনিক অ্যাসিড ফর্ম করছে। কার্বনিক অ্যাসিড কম্পাউন্ড যেটা থাকছে সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন হয়ে বাইকার্বনেট ফর্ম করছে। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বাইকার্বনেট যেটা ফর্ম করছে বা পানিতে যে সমস্ত বাইকার্বনেট আগে থেকে এক্সিস্ট করছিল সমস্ত বাইকার্বনেট সেগুলো রিঅ্যাকশন করে কার্বনেট ফর্মে ফাইনালি সোডিয়াম কার্বনেট ফর্মে চলে আসছে। এইভাবে করে পানির মধ্যে যে সমস্ত হাইড্রোজেন বা প্রোটন ছিল এক্সেস যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে দেখো কিছু এখানে নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। যেমন কার্বনিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন করছে তখন কি করছে, কিছু হচ্ছে ওয়াটার মলিকিউল ফর্ম করছে, নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। কিছু এখানে আবারও অ্যাডিশনাল, এই যে যখন বাইকার্বনেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করছে তখন আবার কিছু প্রোটন নিউট্রালাইজড হয়ে যাচ্ছে। তো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যখন পানিতে গ্র্যাজুয়ালি কমতে থাকবে ডিউরিং দ্য টাইট্রেশন, তখন পানির পিএইচ কি হতে থাকবে বলতো? বাড়তে থাকবে। তার মানে যখন আমাদের ইনিশিয়ালি পানিতে যদি কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেশি পরিমাণে থাকে পানিটা অ্যাসিডিক হওয়ার কথা, দ্যাট মিন্স আমরা এক্সপেক্ট করি যে সেটা বিলো 7 হওয়ার কথা। যদিও আমাদের ম্যাডাম তোমাদের লাস্ট ক্লাসে বলেছে যে পিএইচ এর যে ভ্যালুটা সেটা অবশ্যই টেম্পারেচারের সাথে সাথে এই যে আমরা অ্যাসিডিক অ্যালকালাইন সলিউশন বলছি সেটা পিএইচটা আসলে টেম্পারেচারের সাথে সাথে ভ্যারি করে, সেটাকে আমরা সেভাবে মাথায় রাখে বলতে হবে। সো আমরা ধরে নিচ্ছি যে পিএইচটা হচ্ছে বিলো 7, সেটা অ্যাসিডিক ছিল। যখন আমরা টাইট্রেশন করছি ড্রপ বাই ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি, এই রিঅ্যাকশনের মাধ্যমে পানির মধ্যে থাকা কার্বনিক অ্যাসিড কার্বনেট সবগুলো রিঅ্যাকশন করে সোডিয়াম কার্বনেট ফর্ম করছে। এবং এটার যে এন্ড পয়েন্ট বলতে যখন রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে, সমস্ত এই রিঅ্যাকশন গুলো শেষ হয়ে যাচ্ছে এবং পানিতে থাকা কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট সবগুলোই সোডিয়াম কার্বনেটে কনভার্ট হয়ে যাচ্ছে, তখন যে রিঅ্যাকশনটা তখন যে পিএইচটা অ্যাটেন্ড করবে মানে পিএইচটা বেড়ে যাবে, এই পিএইচটা হয় নিয়ার অ্যাবাউট 8.3 এই পিএইচটা তো আমরা মেজার করে করে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট যে কোথায় এসে আমার পিএইচটা 8.3 হয়েছে, মানে সবগুলোই আমার নিউট্রালাইজড হয়ে গেছে, সব অ্যাসিড গুলোই কার্বনিক অ্যাসিড, সেটা এখানে আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট। সেটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো ইউজিং ইন্ডিকেটর। এখানে ইন্ডিকেটর হিসেবে আমরা ইউজ করছি ফেনোথিলিন ইন্ডিকেটর। ফেনোথিলিন ইন্ডিকেটরটা একটা উইক অ্যাসিড, যখন অ্যাসিডিক কন্ডিশনে থাকে ফেনোথিলিন ইন্ডিকেটরটা কালারলেস থাকে। ওকে, কোথায় আছে এখানে ফেনোথিলিন ইন্ডিকেটরটা কালারলেস থাকে যখন হচ্ছে অ্যাসিডিক কন্ডিশনে থাকে। দ্যাট মিন্স যদি পানির পিএইচ যখন শুরুতে যখন কম থাকবে তখন যদি আমি ফেনোথিলিন ইন্ডিকেটরটা অ্যাড করে দেই সেটা দেখা যাবে কালারলেস। আর এটার যে অ্যাকচুয়াল যে আয়নটা থাকে, যদি হাইড্রোজেন আয়নটা এখান থেকে বের হয়ে চলে যায় তখন যে আয়নটা ফেনোথিলিন ইন্ডিকেটরে থাকে সেটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ব্রাইট পিঙ্ক। তো পিএইচ যখন 8.3 তে চলে আসে, যখন এই রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যায় কার্বনিক অ্যাসিডের সাথে, তখন যদি আমরা অ্যাডিশনাল সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করি, সেই সোডিয়াম হাইড্রোক্সাইড কি করবে, ফেনোথিলিন ইন্ডিকেটরের যে হাইড্রোজেন আয়নটা সেটার সাথে রিঅ্যাকশন শুরু করবে এবং রিঅ্যাকশন শুরু করলেই ফেনোথিলিন ইন্ডিকেটরে যে পিঙ্ক কালারের যে আয়নটা সেটা রিলিজ হয়ে যাবে এবং রিলিজ হয়ে গেলেই সলিউশনের কালারটা চেঞ্জ হয়ে যাবে পিঙ্ক। তো তখন আমরা বুঝতে পারবো কি পানির পিএইচ অলরেডি 8.3 তে অ্যাটেইন করেছে, সেটা আমরা বুঝতে পারছি। তাহলে আমাদের ডিউরিং টাইট্রেশন আমরা কি করছি, শুরুতে যেটা করব সলিউশনটা নিব এক নির্দিষ্ট পরিমাণ, আমাদের স্যাম্পল ওয়াটার নিব, তার সাথে ইন্ডিকেটর অ্যাড করব। অ্যাড করার পরে সেটা যদি অ্যাসিডিক থাকে ফেনোথিলিন ইন্ডিকেটরটা কালারলেস থাকবে। তারপর আমরা এখানে ড্রপ বাই ড্রপ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে থাকবো এবং সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাডিশনের কারণে এখানে অ্যাসিডটা যে কার্বন ডাইঅক্সাইডের কারণে যে অ্যাসিডটা ফর্মেশন হয়েছিল সেটা আস্তে আস্তে নিউট্রালাইজড হতে থাকবে এবং পিএইচটা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে যখন পিএইচটা 8.3 তে চলে আসবে তখন ফেনোথিলিন ইন্ডিকেটরের যে পিঙ্ক কালারের আয়নটা সেটা ফ্রি হয়ে যাবে, ফ্রি হয়ে সেই কালারটা আমাদের যে সলিউশনের কালারটা সেটা হচ্ছে পিঙ্ক কালার শো করবে। ওকে, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের প্রসিডিউরটা। এখানে একটা প্রশ্ন হচ্ছে, যদি আমরা শুরুতেই ফেনোথিলিন ইন্ডিকেটর দেওয়ার পর, হতে পারে এরকম কেস হতে পারে সব স্যাম্পল ওয়াটারে বা সব ওয়াটারেই তো আমাদের কার্বন ডাইঅক্সাইড থাকবেই, সেটা তো ম্যান্ডেটরি না, নাও থাকতে পারে। তো যদি আমাদের শুরুতেই ইন্ডিকেটর অ্যাড করার পরে কালারটা যদি পিঙ্ক কালার শো করে তখন কি বোঝা যাবে? মিস অলরেডি পানিটা বেসিক, অলরেডি পানিটা অ্যালকালাইন এবং সেটার পিএইচ কিন্তু 8.3 থেকে বেশি, দ্যাট মিন্স সেখানে কোনো ধরনের ফ্রি কার্বন ডাইঅক্সাইড নাই। ঠিক আছে, তখন আমাদের আসলে টেস্টটা আর কিন্তু কন্ডাক্ট করতে হবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমি টেস্টটার ভিডিওটা একটু দেখাবো, তার আগে আমরা
কার্বন ডাইঅক্সাইড পানিতে থাকলে কি কি প্রবলেম হতে পারে, ন্যাচারাল ওয়াটারে থাকলে কি সমস্যা হবে, বা আমরা যখন পানিটাকে নিয়ে হচ্ছে ট্রিটমেন্ট করে থাকি সেক্ষেত্রে কি কি সমস্যা অ্যারাইজ করতে পারে, সেই এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স গুলো একটু দেখবো। এখানে দেখতে পাচ্ছ প্রথম হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট। পানিতে যে সমস্ত কার্বন ডাইঅক্সাইড থাকে, পানিতে যে সমস্ত প্ল্যান্ট থাকে, সেই প্ল্যান্ট গুলোর কিন্তু কার্বন ডাইঅক্সাইডের রিকোয়ারমেন্ট আছে। সেই কার্বন ডাইঅক্সাইডের রিকোয়ারমেন্ট আছে, সেগুলো যখন ফটোসিনথেসিস প্রসেস করে মাইক্রোস্কোপিক প্ল্যান্ট লাইফ, ফাইটোপ্লাঙ্কটন বা আদার যে সমস্ত রুটেড প্ল্যান্ট, এগুলো কার্বন ডাইঅক্সাইড ইউটিলাইজ করে। আমরা জানি যে ফটোসিনথেসিসের সময় বিভিন্ন প্ল্যান্টের কি লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, এবং সেই কার্বন ডাইঅক্সাইডটা তারা কোথা থেকে পাবে, পানির মধ্যে থাকা অ্যাকোয়াটিক প্ল্যান্ট গুলো পানির মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা থাকবে সেটাকে কনজিউম করে ফটোসিনথেসিস প্রসেসটা করবে। সেগুলোকে সার্ভাইভ করার জন্য অবশ্যই পানির কার্বন ডাইঅক্সাইড থাকা জরুরি। কিন্তু যদি অপোজিট ইয়াতে বলি, অপোজিট সিনারিওটা হচ্ছে তোমার অ্যাকোয়াটিক লাইফের ক্ষেত্রে, মানে মাছ বা অন্যান্য যে সমস্ত অ্যাকোয়াটিক লাইফ, তার ক্ষেত্রে কিন্তু অন্যরকম। সেই ধরনের অ্যাকোয়াটিক লাইফের জন্য বা ফিশের জন্য স্পেশালি বেঁচে থাকার জন্য কি দরকার, তার তো কার্বন ডাইঅক্সাইড দরকার না, কি দরকার বলতো? অক্সিজেন দরকার। অক্সিজেন দরকার। তো অক্সিজেন তো পানি থেকে খুব কম পায়, সাধারণত মাছ কি করে পানির উপরে ভেসে এসে তখন অক্সিজেনটা নেয়। বাট অক্সিজেনটা নেয়ার জন্য সেটা অক্সিজেনটা নেওয়ার সময় দেখা যায় যে সেটা তাকে প্রথমে হচ্ছে কিছুটা কার্বন ডাইঅক্সাইড তার ব্লাড স্ট্রিমে যেটা থাকে, যেটা মানুষও করে, আমরা কার্বন ডাইঅক্সাইডটা ডিসচার্জ করে দিই, তারপর আমরা কিন্তু অক্সিজেনটা নেই। তো মাছ যে কার্বন ডাইঅক্সাইডটা তার ব্লাড স্ট্রিম থেকে পানিতে ডিসচার্জ করবে, যদি পানিতে আগে থেকেই কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকে, তখন দেখা যায় যে সেটা পানিতে আর কার্বন ডাইঅক্সাইড প্রপারলি রিলিজ করতে পারে না, তখন আর এই যে অক্সিজেন নেওয়ার জন্য এই অ্যাবিলিটি তার কমে যায়, এটা স্লোয়ার প্রসেস হয়ে যায় এবং ডিফিকাল্ট হয় মাছের জন্য। দ্যাট মিনস কার্বন ডাইঅক্সাইড পানিতে থাকলে অ্যাকোয়াটিক প্ল্যান্টের জন্য ভালো, অ্যাকোয়াটিক প্ল্যান্ট ফটোসিনথেসিসটা প্রপারলি করতে পারবে। বাট যদি আমরা অ্যাকোয়াটিক লাইফ বা ফিশের জন্য কনসিডার করি, দুইটা কিন্তু অপোজিট কেস। ফিশের ক্ষেত্রে আবার পানিতে যদি কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেশি হয়ে যায়, মাছ কিন্তু মারা যেতে পারে। ইভেন যদি বেশি হয়ে যায়, সেখানে কিন্তু আর কার্বন ডাইঅক্সাইড রিলিজ করতে পারে না, পানির উপরে উঠে আসার অক্সিজেন নেয়ার মতো সেই ক্ষমতাটাও হারিয়ে ফেলে, তখন অনেক সময় আমরা দেখি যে পুকুরে কিন্তু মাছ মারা যায়। ঠিক আছে, এটা একটা সমস্যা। আর পানির মধ্যে যদি বিভিন্ন ধরনের ইমপিউরিটিস থাকে, স্পেশালি সারফেস ওয়াটারের ক্ষেত্রে, সারফেস ওয়াটার যেহেতু ওয়েদারে এক্সপোজ থাকে, প্রচুর অর্গানিক কম্পাউন্ড অনেক সময় বিভিন্নভাবে সারফেস ওয়াটার বডিতে চলে আসে। সেই অর্গানিক কম্পাউন্ড গুলো যখন ডিকম্পোজিশন হয়, বিভিন্ন ধরনের মাইক্রো অর্গানিজম যখন ডিকম্পোজ করে, তখন কিন্তু পানির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়িয়ে দেয়। তো অনেক সময় আমরা দেখি যে অনেক ময়লা পানির মধ্যে কিন্তু মাছ বা এই ধরনের অ্যাকোয়াটিক লাইফ কিন্তু আর সার্ভাইভ করতে পারে না। কেন পারে না? কারণ ওই যে ওয়েস্ট গুলো, ওয়েস্ট বলতে স্পেশালি আমরা অর্গানিক ওয়েস্টের কথা বলছি, অর্গানিক ওয়েস্ট গুলো যেগুলো ডাম্প করা হচ্ছে ওই সারফেস ওয়াটার বডিতে, সেই অর্গানিক ওয়েস্ট গুলো যখন গ্র্যাজুয়ালি ডিকম্পোজ হতে থাকে, তখন পানির মধ্যে বাই প্রোডাক্ট হিসেবে পানির অক্সিজেনটা কমে যায়, পানি অক্সিজেনটাকে কনজিউম করে ফেলে, আর বাই প্রোডাক্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড পানির মধ্যে তৈরি হয়। তো এই কারণে তখন পানিতে থাকা যে অ্যাকোয়াটিক লাইফ, সেগুলো অনেক সময় আর সার্ভাইভ করতেই পারে না। এগুলো হচ্ছে মোটামুটি এনভায়রনমেন্টাল, মানে ন্যাচারাল ওয়াটারে যদি কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেশি থাকে তাহলে কি সমস্যা হয় সেটা। নেক্সট আসো, যদি যে পানিটাকে আমরা উইথড্র করব, সেই উইথড্রয়াল ওয়াটারের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেশি থাকে, তাহলে কি প্রবলেম হতে পারে। আমরা দেখলাম যে কার্বন ডাইঅক্সাইড যেটা ফ্রি ফর্মে থাকে, সেটা কিন্তু হচ্ছে কার্বনিক অ্যাসিড ফর্ম করে, মানে একটা উইক অ্যাসিড হিসেবে। কিন্তু এমন না যে সম্পূর্ণ কার্বন ডাইঅক্সাইডটাই ফুললি পানিতে ডিজলভ হয়ে আয়োনাইজেশনের মাধ্যমে কার্বনিক অ্যাসিড ফর্ম করে, কিন্তু এটা রিভার্সিবল একটা প্রসেস, বাট মোস্টলি সেটা কার্বনিক অ্যাসিড হিসেবে থাকে। তো অ্যাসিডিক নেচারের কারণে এই পানিটার কিন্তু একটা করোসিভ ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ করে। করোসিভ ক্যারেক্টারিস্টিক্স কি? করোশন কি? করোশন হচ্ছে পানিটা কি করবে, মেটালিক কোনো কম্পাউন্ড থাকলে সেটাকে ক্ষয় করবে। এক্স্যাক্টলি। তো আমরা যে সমস্ত যেই সোর্স থেকে পানিটা উইথড্র করি না কেন, গ্রাউন্ড ওয়াটার হোক, সারফেস ওয়াটার হোক, আমাদের কিন্তু পানিটা উইথড্র করতে গেলে একটা পাইপলাইন থাকতে হয়, পাম্প থাকতে হয়, কিছু এই ধরনের ইকুইপমেন্ট বা ডিভাইস কিন্তু থাকে, যেই সমস্ত এক্সেসরিজ এর মাধ্যমে কিন্তু আমরা পানিটাকে উইথড্র করি বা ট্রান্সপোর্ট করি। তো পানি যদি করোসিভ হয়, তখন এই পাইপলাইন গুলো বা পাম্প গুলো, এগুলো কিন্তু খুব দ্রুতই ড্যামেজ হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ এই সমস্ত ম্যাটেরিয়াল গুলো তো মেটালিক কম্পাউন্ড দিয়ে তৈরি হয়, সেগুলো একটা প্রবলেম হতে পারে, যেহেতু এখানে
পিএইচটা কম থাকবে, অ্যাসিডিক থাকবে, এই ধরনের সমস্যা অ্যারাইজ করতে পারে। এছাড়া হচ্ছে হিট এক্সচেঞ্জার, পাইপ ভালভের কথা বলেছি, সেগুলোতেও একই ধরনের প্রবলেম তৈরি হয়। আরেকটা হচ্ছে বয়লার সিস্টেমে, যেখানে পানিটাকে বয়েল করা হয়, যদি পানিতে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বেশি থাকে, স্পেশালি যেখানে কার্বনেট বা বাইকার্বনেট বেশি থাকে, সেখানে দেখা যায় বয়লারের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট বা ক্যালসিয়াম বাইকার্বনেটে স্কেল ফর্ম করে দেয়। স্কেল মানে তো বুঝোই যে আলগা একটা লেয়ার ফর্ম করে দেয়, ঠিক আছে? ওইটার কারণে বয়লারটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তো এটাও আরেকটা সমস্যা হয় যখন আমরা পানিকে হিট করি বয়লারে, যদি সেটার মধ্যে এক্সেসিভ কার্বন ডাইঅক্সাইড থাকে, তখন বয়লারটা দ্রুত ড্যামেজ হতে পারে। আর কোরোসিভ ক্যারেক্টারিস্টিক্স এর কারণে পাইপলাইন, ভালভ, হিট এক্সচেঞ্জার এগুলোতে করোশনের কারণে খুব দ্রুতই এই ইকুইপমেন্ট গুলো দ্রুত নষ্ট হতে পারে। এটা হচ্ছে সিগনিফিকেন্ট যখন আমরা এই ওয়াটারটাকে ট্রান্সপোর্ট করি বা ট্রিটমেন্ট করি, সেটার যে প্রবলেম হতে পারে সেই জিনিসগুলো। নেক্সট আসো গাইডলাইন ভ্যালুতে। কার্বন ডাইঅক্সাইড তোমরা অলরেডি বিইসি, বাংলাদেশ এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল, বিইসিআর 1997 এর সাথে সবাই মনে হয় পরিচিত। আর তোমরা সম্ভবত তোমাদের যে ম্যানুয়ালের পিছনে একদম লাস্টের দিকে থাকা বিইসিআর এর যে স্ট্যান্ডার্ড ভ্যালুগুলো, সেগুলো হয়তো আশা করি সবাই দেখেছো, একটু দেখবে সবাই, যে অ্যাপেন্ডিক্স 1 এ আছে। অ্যাপেন্ডিক্স 1 এর বি তে দেখো, বি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর ড্রিঙ্কিং ওয়াটার। বিভিন্ন প্যারামিটারে ড্রিঙ্কিং ওয়াটার প্যারামিটার, সেগুলো সেই প্যারামিটার গুলো এখানে দিয়ে দেওয়া আছে। প্যারামিটার গুলো কি কি এবং তার স্ট্যান্ডার্ড ভ্যালু কত, ম্যাক্সিমাম ড্রিঙ্কিং ওয়াটারে কত থাকতে পারবে, সেই লিমিট গুলো এখানে বলে দেওয়া আছে। তো বাংলাদেশ এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল অনুযায়ী কার্বন ডাইঅক্সাইডের কোনো লিমিট কিন্তু ফিক্স করে দেওয়া হয়নি, ঠিক আছে? কারণ কার্বন ডাইঅক্সাইড আসলে আমরা ইজিলি এটাকে যখন ট্রিটমেন্ট করি, সেটাকে ইজিলি এসকেপ আউট করে, এটা বাই দিস টাইম মানে ডিউরিং দ্য ট্রিটমেন্ট প্রসেস এটা চেঞ্জ হয়ে যায়। এটার এই জন্য কোনো ধরনের লিমিট ফিক্স করে দেওয়া নাই। এবং কার্বন ডাইঅক্সাইড যদি পানিতে খুব বেশি হয়ও আমাদের হেলথের জন্য খুব সিগনিফিকেন্ট কোনো আসলে প্রবলেম তৈরি করে না, এক্সেপ্ট আমরা যেটা বললাম যে পাইপলাইন বা এগুলোর মধ্যে সমস্যা করতে পারে, বাট হেলথের জন্য খুব বেশি সিগনিফিকেন্ট না। ইনফ্যাক্ট আমরা কার্বনেটেড ওয়াটার অনেক সময় কিন্তু ইউজ করে থাকি। আমরা যে সমস্ত কোক, পেপসি এগুলো ইউজ করি, এগুলো কি কার্বনেটেড পানি না? আমরা তো ইয়াটা খুললেই, যখন ক্যাপটা খুলি, কি হয়ে যায়, গ্যাসটা বের হয়ে আসে না? তুমি তো বুঝতেই পারো সেখানে কিন্তু প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকে। তো কার্বন ডাইঅক্সাইড যেহেতু ইজিলি এসকেপ, ফ্রি কার্বন ডাইঅক্সাইড ইজিলি এসকেপ আউট করে চলে আসে, সেজন্য পানিতে ড্রিঙ্কিং ওয়াটারের ক্ষেত্রে কোনো বিইসিআর এর লিমিটটা ফিক্স করা নেই। এখন আসলে টেস্টের প্রসিডিউর অলরেডি আমি বলেছি। এখন একটু প্রিকশনটা আমরা বলি। প্রিকশনটা হচ্ছে যে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড টেস্ট করব, আমরা ট্রাই করব ইভেন সব টেস্টে, ওয়াটার স্যাম্পলিং এর সবগুলো যে স্যাম্পলিং করার পর যত দ্রুত সম্ভব সেটা কিন্তু টেস্ট করতে হবে। তো এটা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আরো মোর অ্যাপ্লিকেবল, মানে যত তাড়াতাড়ি সম্ভব। ইভেন যদি আমরা কালেকশনের পর সাইটেই যদি আমরা টেস্ট করতে পারি, সেটা বেস্ট হয়। কারণ কার্বন ডাইঅক্সাইডকে আমরা যদি যেই মধ্যে, যে বোতলের মধ্যে আমরা এটা কালেকশন করব, সেটা যদি একটু খুলে রাখি, ফ্রি কার্বন ডাইঅক্সাইড ইজিলি কিন্তু অ্যাটমসফিয়ারে এক্সপেল আউট হয়ে বের হয়ে চলে আসতে পারে। সেটা যাতে না হয়, দ্যাটস ওয়াই আমাদেরকে তো অবশ্যই ক্যাপটাকে প্রপারলি বন্ধ করে রাখতে হবে। বাট সিল করে রাখলেই আসলে এনাফ হয় না, কারণ দেখা যায় যে আমি যদি 2 দিন পরে খুলি, সেটাও কিন্তু কার্বন ডাইঅক্সাইড দ্রুত বের হয়ে যেতে পারে। এটা যাতে কনসেন্ট্রেশনটা চেঞ্জ না হয়, ইমিডিয়েটলি আফটার কালেকশন সেটাকে আমাদেরকে টেস্ট করতে হবে, ঠিক আছে? এখন আমরা একটু টেস্ট প্রসিডিউরের ভিডিওটা দেখবো, তারপর রেস্ট অফ দা ক্যালকুলেশন বা কিভাবে করব আমরা ডিটারমিনেশন প্রসিডিউরটা আমরা পরে আসছি। এইটুকু নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে যে কার্বন ডাইঅক্সাইড কি, সোর্স কি, সিগনিফিকেন্স কি, আর ট্রাইটেশন প্রসিডিউরটা, এই কয়েকটা জিনিস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, ভিডিওতে যাওয়ার আগে একটু বলো। মিস, বলো। আমার তখন ইন্টারনেট আনস্টেবল ছিল মিস। আমার দুইটা জায়গায় একটু প্রবলেম আছে। একটা হচ্ছে সারফেস ওয়াটারে মিস কার্বন ডাই অক্সাইড যেটা মিস, হ্যাঁ, সেটা মানে কিভাবে আসে, আর মিস মানে অ্যাটমসফিয়ার থেকে সারফেস ওয়াটারে কার্বন ডাই অক্সাইড আসার যে প্রসেসটা মিস, এইটা। আর মিস একটু শর্ট করে মিস হচ্ছে ওই মোলার আর নর্মাল সলিউশনটা মিস আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। সারফেস ওয়াটারে যেটা আসে, তুমি যেটা বলছো, মানে একটা তো আমি বলেছি যে বিভিন্ন ধরনের যে মিনারেল কম্পাউন্ড সয়েলে যেগুলো থাকে, পানিতে যদি কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই কার্বন ডাইঅক্সাইড বা কার্বনিক অ্যাসিড ফর্মে যেটা থাকে,
সেটা রক্স বা মিনারেলে যে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কার্বনেট বাইকার্বনেট থাকে তার সাথে রিয়েকশন করে পানিতে কার্বনেট বা বাইকার্বনেট ফর্ম করতে পারে, সেটা একটা ফর্মে। আরেকটা যেটা বলছি আমরা ফ্রি কার্বন ডাইঅক্সাইড অ্যাটমসফিয়ারে কিভাবে আসে, অনেক সময় তুমি যদি একটা পাইপ দিয়ে মুখের মধ্যে একটা পাইপ দিয়ে যদি পানির মধ্যে যদি পাইপের এন্ডটাকে রেখে মুখের থেকে বাতাস ছাড়ো, তখন কি হবে? কার্বন ডাইঅক্সাইডটা পানির মধ্যে যে ঢুকছে না, ডিজলভ হয়ে চলে আসছে ইয়েস না? মিস। তো এইভাবে করে কিন্তু অ্যাটমসফিয়ারে যে কার্বন ডাইঅক্সাইড থাকে সেটাও কিন্তু সামহাও বিভিন্ন সময় এই যে পানিতে ঢেউ হয় এর কারণে, সেগুলোর কারণে কিন্তু কিছু কার্বন ডাইঅক্সাইড পানিতে অ্যাটমসফিয়ার থেকে চলে আসতে পারে, বাট সেটার পরিমাণটা খুবই কম। দ্যাটস ওয়াই কিন্তু সারফেস ওয়াটারে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কম, আর যাও হয় সেটা যেহেতু অ্যাটমসফিয়ারে কন্টাক্টে থাকে, আবার কিন্তু সেগুলো ইজিলি রিলিজ হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু গ্রাউন্ড ওয়াটারে যেটা থাকে সেটা একবার যে গ্রাউন্ডের মধ্যে জমা হয়ে যায় সেটা তো আর বের হওয়ার কোনো সুযোগ থাকে না। আর মাটির মধ্যে দিয়ে যাওয়ার সময় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যে মিনারেল কম্পাউন্ড বা রকের সাথে রিয়েকশন যেহেতু চান্স বেশি থাকে, সেখানে পানিতে এটা বেশি হয়ে যায় এবং সেটা যেহেতু অ্যাটমসফিয়ারে কন্টাক্টে থাকছে না, সেটা বের হয়ে আসার কোনো সুযোগ নাই। দ্যাটস ওয়াই গ্রাউন্ড ওয়াটারে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন কম্পারেটিভলি সারফেস ওয়াটারের থেকে অনেক বেশি। আচ্ছা, এরপরে আসুন নেক্সট যে প্রবলেমটা বললাম যে কোনো একটা স্ট্যান্ডার্ড সলিউশন আমি কিভাবে প্রিপেয়ার করব, সেটা আমি এইখানেটা না বলে আমরা এখানে 1 মোলার আমরা এখানে বলি 1 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন আমি বলি, ঠিক আছে? 1 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন আমরা কিভাবে প্রিপেয়ার করব? 1 নরমাল সালফিউরিক অ্যাসিড সলিউশন কিভাবে প্রিপেয়ার করব? তো প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডের অ্যাটমিক ওয়েটটা বের করে নিই। সালফিউরিক অ্যাসিডের অ্যাটমিক ওয়েটটা তোমরা যদি একটু কেউ বলতে পারো, হাইড্রোজেনের কত ওয়েটটা হবে? হাইড্রোজেনের এখানে রেসপন্স করো, তোমাদের বুঝতে সুবিধা। 2, তাই না? এখানে দুইটা আছে না? 32। হাইড্রোজেন হচ্ছে 2, সালফারে হচ্ছে 32, আর অক্সিজেনের হচ্ছে 16। মিস হাইড্রোজেনের 1। হাইড্রোজেনের 1, কিন্তু দুইটার জন্য হচ্ছে কত? দুইটার জন্য 2। ইয়েস মিস 2। আমরা এখানে সালফিউরিক অ্যাসিডে যদি বের করি অ্যাটমিক ওয়েট, হাইড্রোজেনের জন্য হচ্ছে 1 × 2 করে হচ্ছে 2, সালফার যেহেতু একটাই, সালফারে হচ্ছে 32, অক্সিজেনের হচ্ছে অ্যাটমিক মাস হচ্ছে 16, চারটা আছে তাহলে কত? 48, তাই না? নাকি 64? সরি, 64 না? ইয়েস ম্যাম। 64 হলে কত হচ্ছে টোটাল? ঠিক আছে কি? 98। ইয়েস মিস 98 98। গ্রাম। 98 গ্রাম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের অ্যাটমিক ওয়েট। আর ইয়েস মিস। ঠিক আছে, এখন ক্লিয়ার হচ্ছে সালফিউরিক অ্যাসিডের অ্যাটমিক ওয়েট হচ্ছে 98 গ্রাম, আর সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? এখানে হাইড্রোজেন আয়ন দুইটা আছে, দুইটা প্রোটন দিতে পারবে, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? ইকুইভ্যালেন্ট ওয়েট হবে হচ্ছে 49 গ্রাম। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার যে সালফিউরিক অ্যাসিডের অ্যাটমিক ওয়েট হচ্ছে 98 গ্রাম, ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 49 গ্রাম। তো আমরা প্রথমে আসি 1 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন তৈরি করতে চাই। 1 মোলার সলিউশন যদি আমি তৈরি করতে চাই সালফিউরিক অ্যাসিডে, তাহলে আমাকে যেটা করতে হবে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিতে হবে। সেটা যদি আমি হ্যাঁ বলো। আপনি কি স্ক্রিনে কিছু লিখছেন? আমি দেখতে পাচ্ছি না। না, আমি এখন লিখছি না। জি আচ্ছা মিস। আমরা এখানে 98 গ্রাম মানে সালফিউরিক অ্যাসিডের অ্যাটমিক ওয়েটটা দেখলাম যে 98 গ্রাম। ওকে, তো 1 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন যদি আমরা প্রিপেয়ার করতে চাই, 1 mH2SO4 যদি আমরা প্রিপেয়ার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কি করতে হবে বলো তো, একদম বলো যদি বুঝে থাকো। হ্যালো, 1 লিটার পানিতে আণবিক ভরের সমান মানে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড হবে। হ্যাঁ গুড। 1 লিটার পানির মধ্যে আণবিক ভর বা অ্যাটমিক ওয়েটের পরিমাণ আমাদেরকে সলিউটকে ডিসলভ করতে হবে। তো সালফিউরিক অ্যাসিডের অ্যাটমিক ওয়েট কত? 98 গ্রাম। দ্যাট মিন্স 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে সেটাকে যদি আমি 1 লিটার পানির মধ্যে ডিসলভ করি, আলটিমেট যে সলিউশনটা তৈরি হবে সেই সলিউশনের কনসেন্ট্রেশন কত হবে? 1 মোলার সলিউশন হবে। আর আমি যদি একই সাথে 1 মোলার সলিউশন না করে আমাকে যদি বলা হয় যে 1 নরমাল সালফিউরিক অ্যাসিড তৈরি করো,
তো সেক্ষেত্রে আমি কতটুকু সালফিউরিক অ্যাসিড নিব? এখানে সলিউট সালফিউরিক অ্যাসিড 49 এখানে আমরা নিতে হবে হচ্ছে 49 গ্রাম। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আমাদেরকে নিতে হবে। সেটাকে যদি আমি 1 লিটার পানির মধ্যে ডিসলভ করি, তখন যে সলিউশনটা তৈরি হবে সেটার কনসেন্ট্রেশন হবে 1 নরমাল। তো 1 মোল আর 1 নরমাল যদি বুঝে থাকো, তোমরা যে কোনো কনসেন্ট্রেশনে তোমরা সেটা তৈরি করতে পারবে। সেই যদি আমি যদি বলি 1/49 খেয়াল করে শুনো, 1/49 নরমাল সালফিউরিক অ্যাসিডের একটা সলিউশন তৈরি করতে হবে। তাহলে 1 লিটার সলিউশন তৈরি করার জন্য আমাদের কত গ্রাম সালফিউরিক অ্যাসিড নিতে হবে? আমি বলেছি একটা সলিউশন প্রিপেয়ার করার কথা, যেটার কনসেন্ট্রেশন হচ্ছে 1/49 N। তাহলে মিস 1 গ্রাম নেওয়া লাগবে। 1 গ্রাম নেওয়া লাগবে। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে 1 লিটার পানির মধ্যে ডিসলভ করলে সেই সলিউশনটা হবে হচ্ছে 1/49। তো তোমরা যদি 1N 1M সলিউশন কিভাবে তৈরি করতে পারো সেটা বুঝতে পারো, তাহলে যে কোনো কনসেন্ট্রেশনেরই যে কোনো পরিমাণ সলিউশনই তোমরা তৈরি করতে পারবে। তো তোমাদের কিন্তু এটা আসলে একটা কাজ হবে যে ল্যাবে গেলে অনেক সময় দেখি যে আমরা যে স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করাই আছে, আসলে স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করার প্রসিডিউরটা এটা। এবং যে আসলে করছে এক্সপেরিমেন্টটা করছে, তার ফার্স্ট কাজই হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড সলিউশনটি প্রিপেয়ার করা। ওকে, আমি এখন আমার মনে হয় এটা নিয়ে আর কারো ইয়া নাই, তার আমরা এখন ভিডিওটাতে চলে যাই। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে যদি একটু খেয়াল করো সবাই, এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা বিকার নেওয়া আছে, একটা মেজারিং সিলিন্ডার নেওয়া আছে। তো এগুলোর মধ্যে আমরা প্রথমে হচ্ছে বিকারে আমাদের যে স্যাম্পল ওয়াটারটা, আমাদের স্যাম্পল ওয়াটারের ভলিউম হবে 100 ml, সেই পরিমাণ স্যাম্পল ওয়াটার আগে আমরা নিয়ে নিব। একটু আগে এই যে এখানে একটু আগে এই ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছ, নাম লেখা আছে ইন্ডিকেটরের যে বোতলটা, বোতলের গায়ে কি ইন্ডিকেটর? এটা ফেনোক্সিলিন। ফেনোক্সিলিন ইন্ডিকেটর। এবং দেখো অ্যাকচুয়ালি ইন্ডিকেটরটার কালার কি নরমাল কন্ডিশনে? মিস কালারলেস। কালারলেস। আচ্ছা, আর এই যে অংশটা পিছনে যেটা দেখানো আছে, এই লম্বা সেকশনটা, মিস বুরেট। এটা হচ্ছে বুরেট। বুরেট দিয়ে তো তোমরা কাজ করে আসছো। তো বুরেটে কি ভরতে হবে? বুরেটে ভরতে হবে যে স্ট্যান্ডার্ড বেস বা অ্যাসিড দিয়ে আমরা টাইট্রেশন করব, সেটাকে আমাদের বুরেটে ভরতে হবে। দ্যাট মিন্স বুরেটে ভরার আগে আমাদের N/44 সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, যেটা দিয়ে আমরা এই এক্সপেরিমেন্টটা করব, যে টাইট্রেশনটা করব, সেই সলিউশনটা কিন্তু আমাদেরকে আগেই তৈরি করে রাখতে হবে। ওকে, এই যে ছবিতে যদি দেখো, এই যে এখানে দেখানো আছে লেফট সাইডে, এখানে কিন্তু এই জারটাতে হচ্ছে N/44 সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন হচ্ছে প্রিপেয়ার করা আছে, হ্যাঁ, এবং সেটা বুরেটে অলরেডি ভরা আছে। তারপর এখানে স্যাম্পল যেটা নিয়ে টেস্ট করা হচ্ছে, এই ডেমনস্ট্রেশনটা দেখানো আছে, সেটা একটা গ্রাউন্ড ওয়াটার স্যাম্পল, যেটা টিপিক্যালি সাধারণত এটা কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশনটা বেশি আসার কথা। ওকে, তো স্যাম্পল, আর প্রত্যেকটা স্যাম্পলিং করার আগেই তোমরা জানো যে সেটা আমাদের কি করে নিতে হবে, প্রপারলি হচ্ছে শেক করে নিতে হবে, এবং কার্বন ডাই অক্সাইড টেস্টটা ইমিডিয়েটলি যত দ্রুত সম্ভব আমাদের কালেকশনের পরপরই এটা কমপ্লিট করতে হবে। শেকিং এর কারণটা কি কেউ বলতে পারবে? শেক কেন করি? মিস সবকিছু ভালোভাবে মিশানোর জন্য, ইউনিফর্ম যাতে একটা সলিউশন। ইউনিফর্ম, হ্যাঁ এক্স্যাক্টলি ইউনিফর্ম। অনেক সময় দেখা যায় পানির নিচে হচ্ছে কিছু জমে থাকে বা উপরের দিকে হচ্ছে গ্যাসটা বের হয়ে থাকে, সেটা যাতে আবার ইউনিফর্মলি পুরোটুকুর মধ্যে চলে আসে, সেই জন্য আমি শেক করে নিই।
আমাদের সলিউশনের ভলিউম হচ্ছে যেটা নিয়ে আমরা টেস্ট করবো 100 ml। ইনিশিয়ালি আগে অবশ্যই যে বিকারে আমরা স্যাম্পল নিচ্ছি সেটা ক্লিন থাকতে হবে। তারপর আমাদের স্যাম্পল ওয়াটার নিয়ে যেটা নিয়ে টেস্ট করছি সেটা দিয়ে রিঞ্জ করে নিতে হচ্ছে। তারপর আমরা 100 ml, মোর দেন 100 ml, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ আমরা আসলে একটা ভলিউমের পানি নিয়েছি, কারণ আসলে এইটা দিয়ে মেজারমেন্ট করা ক্লিয়ারলি সম্ভব না। অ্যাকুরেট মেজারমেন্টের জন্য আমরা মেজারিং সিলিন্ডারটা ইউজ করি, যেটার মাধ্যমে আমরা 100 ml স্যাম্পলটাকে মেপে তারপর হচ্ছে আমরা টেস্টটা শুরু করব। মেজারিং সিলিন্ডারটা দাগ কাটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে মোটামুটি অ্যাকুরেটলি আমরা 100 ml মেজারমেন্ট করতে পারবো। সেম ম্যানারে আমরা মেজারিং সিলিন্ডারটাও একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে যাতে টেস্ট সলিউশনটা থাকে সেভাবে আমরা এটাকে আগে রিঞ্জ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ 100 ml নিয়েছেন, বাট উনি কিন্তু চেক করে দেখছেন। হ্যাঁ, চেক করে দেখার সময় সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের যখন একটা ওয়াটার সারফেস দেখি, ওয়াটার সারফেসের যেই সারফেসটা থাকবে তার যে লোয়ার মেনিসকাসটা সেটা যাতে আমাদের যেই পর্যন্ত নিতে চাচ্ছে, মানে এখানে 100 ml এর দাগে যাতে মিলে, সেটা কিন্তু আমাদেরকে এনশিওর করতে হবে। যেমন এই ছবিতে কি দেখা যাচ্ছে যে লোয়ার মেনিসকাসটা কি 100 ml এর যে দাগটা আছে সেটার বরাবর নাকি তার থেকে নিচে? তোমাদের কি মনে হচ্ছে বলো তো? দাগ থেকে নিচে। দাগ থেকে একটু নিচে। তাহলে কি করব আমি? এরপরে যদি আমি আবার ওইখানে বিকার থেকে ঢালতে যাই তাহলে সেটা আবার বেশি পরিমাণে পড়ে যাবে, তাই না? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ড্রপার দিয়ে দিতে হবে। ড্রপার দিয়ে। একটু যদি তোমাদের এরকম কম হয় সেটা কিন্তু ড্রপার দিয়ে ওভাবে করে দিতে হবে। যদিও উনি এটা কয়, মানে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ তুমি যত অ্যাকুরেটলি করতে পারবে তত তোমার রেজাল্টটা তত অ্যাকুরেট হবে। তো রিডিংটা 100 ml এর কাছাকাছি, যদিও আমরা একটু দেখলাম কিন্তু যে এখানে আসলে আর একটু ড্রপার দিয়ে খুব সামান্য পরিমাণে দেওয়া দরকার ছিল। লোয়ার মেনিসকাসটা কিন্তু 100 ml এর যেই মার্ক করা ছিল সেটার থেকে নিচে ছিল। তারপর আমরা এখানে কনিক্যাল ফ্লাক্সে নিলাম। কনিক্যাল ফ্লাক্সের মাধ্যমে আসলে টাইটেশন করাটা ইজিয়ার, সেই জন্য হচ্ছে সুবিধার জন্য আমরা কনিক্যাল ফ্লাক্সে নিচ্ছি। এরপরে ফেনোকথেলিন ইন্ডিকেটর অ্যাড করব 10 ড্রপস, ড্রপার দিয়ে 10 ড্রপস অ্যাড করব। এবং যদি সলিউশনের পিএইচটা, আমি যদিও এখানে পিএইচ মেজার করিনি, সলিউশনের পিএইচটা যদি 8.3 থেকে কম থাকে তাহলে ফেনোকথেলিনের কালারটা সলিউশনে দেওয়ার পরও কি কালার থাকবে বলো তো? এক্সপেক্টেড কি? কালার ফ্রি, কালারলেসই থাকবে। আর যদি সলিউশনের পিএইচ এর ভ্যালু মোর দেন 8.3 বা 8.3 থাকে তাহলে সেটার কালার শো করবে। ওকে, এটা কিন্তু আমরা ইনিশিয়ালি বুঝতে পারবো যখনই আমরা ফেনোকথেলিন ইন্ডিকেটর অ্যাড করব। যদি প্রথমেই কালার চলে আসে পিঙ্ক, আমাদের কিন্তু ফার্দার এক্সামিনেশনের কোনো দরকার হবে না। ড্রপার দিয়ে 10 ড্রপস দিচ্ছেন। 10 ড্রপস দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি সলিউশনে, কিন্তু অবশ্য দিলে হবে না, সাথে সাথে শেক করেও নিতে হবে যাতে পুরো সলিউশনের মধ্যে ইভেনলি ডিস্ট্রিবিউটেড থাকে ইন্ডিকেটরটা। দেখলাম যে শেক করে নেওয়ার পরেও এটা কালার কিন্তু চেঞ্জ হয়নি, কালারলেসই আছে। দ্যাট মিন্স বোঝা যাচ্ছে যে পানির পিএইচটা এখানে 8.3 থেকে কম আছে। এর পরের কাজ হচ্ছে আমরা অবশ্যই টাইটেশন শুরু করার আগে টাইটেশনের সময় দুইটা রিডিং নিতে হবে। যেই রিএজেন্ট ইউজ করছি সেটার টাইটেশনের শুরুতে বুলেটে কত রিডিং ছিল, আর টাইটেশন করার পরে বুলেটের যে এন্ড রিডিংটা সেটা আমাদেরকে রিড আউট করতে হবে। তুমি এখানে দেখাচ্ছেন, তো যদিও খুব একটা ক্লিয়ার না, আসলে তো ট্রান্সপারেন্ট। এইখানে যে ভ্যালুটা এখন আছে, ইনিশিয়ালি যেহেতু ফিল আপ করে তারপর করছেন, তো এখানে সম্ভবত 0-র কাছাকাছি আছে। হোয়াট এভার, যদি 0 নাও থাকে, ধরো তুমি কনজিকিউটিভ কিছু এক্সপেরিমেন্ট করছো, তখন যেখানে শুরু হবে সেখানে আমি যেটা একটু আগে বলেছি যে লোয়ার মেনিসকাসের যে ভ্যালুটা ওয়াটার সারফেসের, সেই লোয়ার মেনিসকাসের ভ্যালুটাকে হচ্ছে রিড করতে হবে ইনিশিয়াল রিডিং হিসেবে। ওকে, এটা 0 থেকেই শুরু হয়েছে, এটা পুরোটা ফুল করাই ছিল। তারপর বুলেট থেকে আস্তে আস্তে খুবই কেয়ারফুলি, এটা আসলে তোমাদের শিখার বিষয় যখন ফিজিক্যালি তোমরা করবে, যে কত আস্তে আস্তে এই রিএজেন্টটা অ্যাড করা যায়। যদি আমরা একবারে করে ফেলি দেখা যাবে যে সাথে সাথেই কালার চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারবো না এক্স্যাক্টলি কতটুকু অ্যামাউন্ট লাগছে, তার থেকে এক্সেস পড়ে যাবে। তো ড্রপ বাই ড্রপ দিতে হবে এবং একই সাথে প্যারালালি আমাদেরকে শেকিংও করে যেতে হবে।
আর তোমাদের বোঝার সুবিধার জন্য উনি যেটা করছেন, দেখো বুলেটের যে নবটা থেকে কিন্তু হাত সরিয়ে নিয়েছেন। আসলে কিন্তু এটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না, সবসময় কিন্তু আমাদের নবে হাত রাখতে হবে, মানে যখনই আমাদের কালার চেঞ্জ হচ্ছে, ইন্ডিকেটর যখনই কালার চেঞ্জ করবে ইমিডিয়েটলি যাতে আমরা সেটাকে টার্ন অফ করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, যদিও বলেছে যে এখানে ফেনোক্সিলিন ইন্ডিকেটর 8.3 তে আসলে পিঙ্ক কালার হয়ে যাবে, বাট সেই পিঙ্কটা মানে যখন জাস্ট 8.3 তে সে কালারটা চেঞ্জ হবে, সেই পিঙ্কটা কিন্তু খুবই লাইট কালার। সেটা অনেক সময় এইরকম কন্ডিশনে, মানে যখন আমরা কন্টিনিউয়াসলি শেকিং করছি, নাড়াচ্ছি, তখন কিন্তু অনেক সময় প্রপারলি বোঝা যায় না। তো সেটা প্রপারলি এক্সামিনেশনের জন্য তোমরা যদি একটু খেয়াল করো যে কনিক্যাল ফ্লাক্সটার নিচে একটা হোয়াইট কালারের পেপার দেওয়া আছে, হ্যাঁ, সেটা যাতে, কারণ যাতে আমরা পানির এই কালারটা, নিচের কালারটা বুঝতে পারি। তারপর অনেক সময় খেয়াল করা যায় না, এর পরে স্টেপে উনি দেখাবেন যে কিভাবে আমরা একটু পরপর যখন আমরা বুঝতে পারি যে না, আবার অনেক সময় যেটা হয় যে ড্রপটা যেখানে পড়ছে, যখন তোমরা ফিজিক্যালি করতে যাবে, ড্রপটা যেখানে পড়ছে সেখানে কালার চেঞ্জ হচ্ছে তুমি দেখতে পাবে, কিন্তু যখন আবার ডিজলভ করছো তখন কিন্তু আবার কালারটা চলে যাচ্ছে। দ্যাট মিনস কি, তোমার কিন্তু এখানে টাইট্রেশনের এন্ড পয়েন্টের খুব কাছাকাছি চলে আসছো। হ্যাঁ, কনসেন্ট্রেটেড হয়ে যখন পড়ছে তখন সেটা কালার চেঞ্জ করছে, যখন আমরা আবার শেক করছি তখন কিন্তু সেই কালারটা আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে। তো তখন খুবই কেয়ারফুল থাকতে হবে এবং বারবার করে কালারটা এগেইনস্ট হোয়াইট পেপার বা হোয়াইট কালারের কিছু এগেইনস্টে ধরে কালার চেঞ্জটা অবজার্ভ করতে হবে। উনি বোঝার জন্য দেখো যিনি অ্যাটেন্ডেন্ট আছে, উনি যদিও এখানে খালি চোখে খুব একটা বোঝা যাচ্ছে না, যে একটু পরে আমরা দেখবো, এখনো শেষ হয়নি এক্সপেরিমেন্টটা, দেখা যাচ্ছে কালারলেস আছে ভিতরের এরিয়াটা, যদিও আমরা বুঝতে পারছি না, যেটা আমি বললাম যে যখন করবে তখন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে প্রত্যেকটা ড্রপ যেখানে পড়ছে সেখানে কিন্তু কালার চেঞ্জ হওয়া শুরু হচ্ছে কিনা, তাহলেই বুঝতে হবে যে আমাদের এন্ড পয়েন্টের কাছাকাছি চলে আসছে। এই আটাতে তোমরা কি পিঙ্ক কালার দেখতে পাচ্ছ? খুব লাইট একটা ভায়োলেট, আসলে পিঙ্ক না, খুব লাইট একটা ভায়োলেট টাইপের একটা কালার। হ্যাঁ, ইয়েস মিস। এটা খুব, মানে এটা কাছাকাছি থাকলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারতে, ভিডিওতে হয়তো জিনিসটা ক্লিয়ার না। তো তোমাদের বুঝতে পারছো যে অবজারভেশনটা খুব অ্যাকুরেট হতে হবে, প্রিসাইজ হতে হবে এবং খুব কেয়ারফুল হতে হবে এটার ব্যাপারে। এই যে এখন দেখো, এখন একটু এর আগে শেডটা হালকা একদম শেডটা, মোটামুটি এটা হচ্ছে এক্সপেরিমেন্ট। আমি এক্সপেরিমেন্টের প্রসিডিউরটা আবার রিপিট করছি। আমরা 100 ml নিব। 100 ml প্রথমে হচ্ছে বিকারে নিয়েছিলাম, বিকারে নিয়ে মেজারিং সিলিন্ডারে অ্যাকুরেটলি 100 ml মেজার করে কনিক্যাল ফ্লাক্সে ঢালা হয়েছে। কনিক্যাল ফ্লাক্সকে 10 ড্রপস ফেনোক্সিলিন ইন্ডিকেটর অ্যাড করা হয়েছে। যদি আমাদের পিএইচ এর ভ্যালু 8.3 থেকে শুরুতেই টেস্টের সময় কম থাকে, তাহলে আমরা ইনিশিয়ালি সেটা কালারলেস পাবো। কালারলেস পেলে টেস্ট শুরু করব। বুলেটের মধ্যে স্ট্যান্ডার্ড যে রিএজেন্টটা, এখানে আমাদের N/44 সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আমরা ইউজ করছি, সেটা এখানে ভরা ছিল। বুলেটের ইনিশিয়াল রিডিং নিয়েছি, তারপর হচ্ছে বুলেটের আমরা আচ্ছা টেস্ট করার পরে, টেস্ট করার পরে বুলেটের ফাইনাল রিডিংটা আমাদের রিড আউট করতে হবে। এখানে একজন একটু যদি দেখো, এখানে রিডিংটা কত আসছে। আমরা টেস্ট করার সময় তো এই রিএজেন্ট ইউজ করেছি, যেটা 0-তে ছিল ইনিশিয়ালি। এখন টেস্ট করার পরে এটা কত ভ্যালু আসছে, যদি এটা রিড করতে পারো বলো তো কত হয়েছে? মিস 9.4। 9.1 লাগছে। 9 আচ্ছা, 0.1 ম্যাম। যে 9.4 আমি একটু ক্লিয়ার করি, এইটা হচ্ছে 8, দেখো বড় করে দাগ দেয়া, এইটা হচ্ছে 9, এটা 8.5, এটা 9। তাহলে এখানে মিস 9.6। 9.6 না, কিন্তু এইদিকে না, এইদিকে হচ্ছে 9 এর পর থেকে বাড়ছে 10 এখানে দেখা যাচ্ছে। দেখো এদিকে তাহলে মিস 9.1। তাহলে হচ্ছে 9.1। লোয়ার মেনিসকাসটা ইনফ্যাক্ট 9.1 এর থেকে একটু নিচে, 9.12 এরকম বলতে পারি, হোয়াটএভার আমরা 9.1 বলতে পারি, ঠিক
ঠিক আছে, সবাই এটা বুঝতে পেরেছো? এটা কিন্তু 9 এর থেকে বেশি না, 9 এর থেকে কম, নিচের দিকে কিন্তু আস্তে আস্তে ভ্যালুটা বুলেটের রিডিংটা বাড়ছে। তো আমরা এখানে যে ওয়াটার সারফেসটা আছে, রিয়েজেন্টের যে সারফেসটা আছে কনকেভ সারফেসটা, তার লোয়ার মিনিস্কাসের ভ্যালুটা রিড করছি। এটার ভ্যালু হচ্ছে 9.1 এর কাছাকাছি। ওকে, তার ইনিশিয়াল ছিল 0 আর ফাইনাল রিডিং আসলো 9.1। এভাবে করে তার ডিফারেন্স থেকে কতটুকু ট্রাইটেশনের জন্য আমাদের রিয়েজেন্ট লেগেছে সেটা আমরা এখান থেকে এস্টিমেট করতে পারি। এখন আসো আমরা ক্যালকুলেশনে আসি। আচ্ছা, এই টেস্টটা করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা কিন্তু একবার টেস্টটা করলে সেখানে অ্যাকুরেট মেজারমেন্ট নাও আসতে পারে। ওকে, প্রিকশনের সেকেন্ড পার্টটা যদি দেখো, যে কারণ কার্বন ডাইঅক্সাইড টেস্ট করার সময় আগেই বলেছি আমরা খুবই ইমিডিয়েট টেস্ট করতে চাই, তারপরে যখন টেস্ট করার পরে এই যে খুলছি তারপর ট্রাইটেশন করছি, বাই দিস টাইমও কিন্তু কিছু ফ্রি কার্বন ডাইঅক্সাইড সলিউশন থেকে বের হয়ে যেতে পারে। তো এটাকে করার জন্য আমাদেরকে সবসময় হচ্ছে সেকেন্ড আরেকটা টেস্ট ইমিডিয়েটলি ফার্স্ট টেস্টটা করার পরে আবার করতে হবে। দ্যাট মিন্স কি করব, আমরা আবারও 100 ml নিব, নিয়ে সাথে সাথে যে কাজটা করব, সাথে সাথে যে পরিমাণ রিয়েজেন্টটা লেগেছিল ফার্স্ট এক্সপেরিমেন্টের সময়, ঠিক সেই পরিমাণ রিয়েজেন্টটা ইন্ডিকেটর অ্যাড করার পরে সেই পরিমাণ রিয়েজেন্টটা একবারে দিয়ে দিব। তো আমরা যে ভিডিওটা দেখলাম সেখানে কি পরিমাণ রিয়েজেন্ট লেগেছিল বলো তো? Is 10 drop. না, 10 ড্রপ হচ্ছে ইন্ডিকেটর। সোডিয়াম হাইড্রোক্সাইডের যে টাইট্রেশনের জন্য আমরা 100 ml. 100 ml ছিল স্যাম্পল সলিউশন। আমি জানতে চাচ্ছি ট্রাইটেশনে যে পরিমাণ রিয়েজেন্ট ব্যবহার হয়েছে ট্রাইটেশন করার সময়, রিয়েজেন্ট এখানে N/44 সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন ছিল। তো ট্রাইটেশনের সময় যেই ভিডিওটা আমরা দেখলাম সেই ভিডিওতে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন N/44 সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন লেগেছিল ট্রাইটেশনের এন্ড পয়েন্ট আসতে? কতটুকু Is লেগেছিল? 9.1. 9.1 ছিল হচ্ছে 9.1 ml ফার্স্ট এক্সপেরিমেন্টে। 9.1 ml এই পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন লেগেছিল রিঅ্যাকশনের এন্ড পয়েন্টটা ডিটারমিন করার জন্য। সেকেন্ড এক্সপেরিমেন্টে আমাদের কি কাজ হবে? সেকেন্ড এক্সপেরিমেন্টে আমরা 100 ml নিব, 100 ml নেওয়ার পরে সেটাতে ফেনোথিলিন ইন্ডিকেটর 10 ড্রপস অ্যাড করব, তারপর 9.1 ml সোডিয়াম হাইড্রোক্সাইড একবারে অ্যাড করে দিব। একবারে অ্যাড করে দিলে যদি ফার্স্ট এক্সপেরিমেন্ট আর সেকেন্ড এক্সপেরিমেন্টের রেজাল্ট একই হয়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু কি আসার কথা? সলিউশনটার কালারটা পিঙ্ক আসার কথা। কিন্তু এরকম যদি হয় যে ফার্স্ট এক্সপেরিমেন্ট করার সময় পানির মধ্যে কিছু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গিয়েছিল, সেকেন্ড এক্সপেরিমেন্টে যেহেতু টাইম পাইনি কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাওয়ার, সেক্ষেত্রে কিন্তু আরো কার্বন ডাইঅক্সাইড থেকে যাবে এবং পানির কালার তখনও পর্যন্ত পিঙ্ক কালার না হয়ে কালারলেস থাকবে। তখন আমরা আবার ফার্দার ট্রাইটেশন করে বাড়তি কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে সেটা কিন্তু সেটা আমরা রেকর্ড করব এবং সেকেন্ড টেস্টের রেকর্ডটাকে, সেকেন্ড টেস্টে যেই পরিমাণ রিয়েজেন্ট লেগেছে সেটাকেই আমরা কার্বন ডাইঅক্সাইড ক্যালকুলেশনের জন্য ব্যবহার করব। ঠিক আছে, এটা খেয়াল করবা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, স্পেশালি কার্বন ডাইঅক্সাইড টেস্টের জন্য, যেখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইজিলি অ্যাটমসফিয়ারে বের হয়ে যেতে পারে আমাদের টেস্ট করার সময়। সেজন্য আমরা সেকেন্ড টেস্ট করব। সেকেন্ড টেস্ট করার সময় প্রথম টেস্টে যে পরিমাণ রিয়েজেন্ট লেগেছে সেটা ইন্ডিকেটর দেওয়ার পরপরই একবারে ইমিডিয়েটলি সেই পরিমাণটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে যদি আমরা দেখি তখনও পর্যন্ত পিঙ্ক কালার আসেনি, তখন কালারলেস আছে, তখন আমরা আবারও হচ্ছে টাইটেশন শুরু করব এবং বাড়তি যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে এন্ড পয়েন্ট পিঙ্ক কালার আসার জন্য, সেই বাড়তিটুকু 9.1 এর সাথে অ্যাড করব এবং সেটা করে টোটাল যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন লাগছে সেটাকে আমরা অ্যাকুরেট ট্রাইটেশন মনে করে সেটার রেজাল্টটাকেই একসেপ্ট করে আমরা কার্বন ডাইঅক্সাইডের ভ্যালুটা এস্টিমেশন করব। ঠিক আছে, তো বুঝতে পেরেছো কখন সেকেন্ড টেস্ট করব এবং কেন করব? নেক্সট আমরা চলে আসি এখন ক্যালকুলেশনের মধ্যে। আমরা এখানে যে ক্যালকুলেশন করব সেটা দুটো ক্যালকুলেশন, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন মেজারমেন্ট আর একটা হচ্ছে ফেনোথিলিন অ্যাসিডিটি বা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটি মেজারমেন্ট। তো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন মেজারমেন্টের ইয়াটা হচ্ছে আমাদের যে পরিমাণ ট্রাইটেশনের জন্য যে পরিমাণ রিয়েজেন্ট লেগেছে সেটা কত ml, ml অফ N/44 সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ ইনটু মাল্টিপ্লাইং ফ্যাক্টর। একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টরের সাথে এই রিয়েজেন্টে যে সলিউশনটা লেগেছে, যদি আমাদের সেকেন্ড টেস্ট করা হয় সেকেন্ড টেস্টের যেই পরিমাণ রিয়েজেন্ট লেগেছে সেই ভলিউমটা
এখানে আমরা রেকর্ড করব, তার সাথে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা ইন মিলিগ্রাম পার লিটারে আমরা বের করব। মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা আমরা এখানে দেখব, মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ফর্মুলাটা তোমরা সবসময় কমন ফরম্যাটে ধরে মানে কমন ফরম্যাটে বোঝার চেষ্টা করবা। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমরা সবসময় ইউজ করি যখনই আমরা টাইটেশন করি। তো টাইটেশন করলে মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আমরা কিভাবে এস্টিমেশন করব, নরমালিটি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। তো নরমালিটি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড না বলে আমরা এখানে বলতে পারি নরমালিটি অফ রিয়েজেন্ট, মানে যে রিয়েজেন্ট আমরা টাইটেশনের কাজে ব্যবহার করছি সেটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে সোডিয়াম হাইড্রোক্সাইড না বলে যে নরমালিটি অফ যে রিয়েজেন্ট আমরা টাইটেশন ইউজ করছি সেটার কত নরমাল সলিউশন মাল্টিপ্লাইড বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ যেই কম্পাউন্ডের টেস্ট করছি। এখানে কম্পাউন্ডটা কি, এখানে কম্পাউন্ডটা বের করছি কোনটা, ডিটারমিনেশন করছি, টেস্টটা কিসের, কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ইনটু 1000 কারণ হচ্ছে আমাদের দেখো যে কনসেন্ট্রেশনটা আলটিমেটলি এই কম্পাউন্ডে বের করতে হবে ইন মিলিগ্রাম পার লিটার। 1 লিটারে কত মিলিগ্রাম আছে কার্বন ডাইঅক্সাইড আমরা কিন্তু সেটার কনসেন্ট্রেশন বের করতে যাচ্ছি, কিন্তু আমাদের স্যাম্পল ভলিউম কতটুকু, স্যাম্পল ভলিউম কি 1 লিটার, এখানে স্যাম্পল ভলিউম ml, স্যাম্পল ভলিউম হচ্ছে 100 ml। তো এখানে 1000টা হচ্ছে আসলে কিছুই না, 1000টা হচ্ছে 1 লিটারের ইকুইভ্যালেন্ট, যেটা 1000 ml, সেটা আমরা এখানে বোঝাচ্ছি। ঠিক আছে, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইকুয়েশনটা এভাবেই তোমরা মেমোরাইজ করবা, যেখানে দেখবা যে যেগুলোতে টাইটেশন আছে সেগুলোতে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ক্যালকুলেশন একই রকম। মাল্টিপ্লাইং ফ্যাক্টর ইকুয়ালস টু নরমালিটি অফ রিয়েজেন্ট ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ যে কম্পাউন্ডের আমরা টেস্ট করছি, ডিটারমিনেশন করছি, সেই কম্পাউন্ডের ইকুইভ্যালেন্ট ওয়েট ইনটু 1000 অথবা 1000 ml বলতে পারি, ডিভাইড বাই স্যাম্পল ভলিউম। স্যাম্পল ভলিউম যদি 50 হয় 50, 100 হলে 100, যতটুকুই আমরা নিব সেখান থেকে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা ক্যালকুলেট করব, করে সেটার সাথে যেইটুকু রিয়েজেন্ট লেগেছে টাইটেশনের সময় এন্ড পয়েন্ট পর্যন্ত ফেনোকথেলিন ইন্ডিকেটরের এন্ড পয়েন্ট আসার জন্য সেই রিয়েজেন্ট দিয়ে, সেই রিয়েজেন্টের ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কার্বন ডাইঅক্সাইডের সলিউশনের কনসেন্ট্রেশনটা বের করতে পারবো ইন মিলিগ্রাম পার লিটারে। ওকে, এই ক্যালকুলেশনটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে তোমরা একটু বলো নরমালিটি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এটা এখানে এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কত? হ্যালো, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। আই এম সরি, আমার কারেন্ট চলে যাওয়াতে হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে যদি আসি আবারও মাল্টিপ্লাইং ফ্যাক্টরের যে ভ্যালুগুলো, আমি সেটা তোমরা তো ক্যালকুলেশন করতেই পারবা, সমস্যার কথা না, বাট তারপর আমি একটু বলছি যে নরমালিটি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে এই ভ্যালুটা কত হবে বলো তো? হ্যালো, মিস 1, সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আমরা যেটা এখানে ব্যবহার করেছিলাম সেটা কি 1 নরমাল সলিউশন ছিল? 1/44। 1/44, এটা ছিল n/44 নরমাল সলিউশন, মানে 1/44 নরমাল সলিউশন ছিল। তাহলে এখানে এটা হচ্ছে 1/44 নরমালিটি অফ দ্য সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপরে হচ্ছে ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট ওয়েট কত? না, এটা তো 44, সরি, এটা হচ্ছে 44। কার্বন ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে 44 ইনটু হচ্ছে 1000 44 ডিভাইডেড বাই আমাদের স্যাম্পল ভলিউম ছিল 100 ml। ঠিক আছে, এখান থেকে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা ক্যালকুলেট করব, তার সাথে আমাদের যে পরিমাণ সলিউশন লেগেছে
ইনিশিয়াল এবং ফাইনাল বুয়েট রিডিং এর যে ডিফারেন্স সেখান থেকে আমরা পাবো, সেখান থেকে মাল্টিপ্লাই করলে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনটা চলে আসবে। ওকে, তো মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা আশা করছি সবাই বের করতে পারবে। নেক্সট আরেকটা ভ্যালু তোমাদের বের করতে হবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটি, বা এটাকে আমরা অনেক সময় ন্যাচারাল অ্যাসিডিটিও বলে থাকি। ন্যাচারাল অ্যাসিডিটি বলতে যদি পানিতে আসছে কি আসছে, ও আচ্ছা, মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 10 আসছে। হ্যাঁ, 10 দিয়ে তোমার যা আসবে, বুয়েট রিডিং এর যে ভ্যালুটা আসবে, বুয়েট রিডিং এর ডিফারেন্স, তার সাথে মাল্টিপ্লাই করলেই তোমাদের কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন চলে আসবে। মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাল্টিপ্লাইং ফ্যাক্টর এটা একটা ফ্যাক্টর, শুধু এটা ইউনিটলেস একটা ভ্যালু। ওকে, এরপরে আসো আমরা কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটি ডিটারমিনেশন। কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটি যদি আমি ডেফিনেশন বলি, ডেফিনেশন কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটি আসলে পানির মধ্যে কতটুকু ন্যাচারাল অ্যাসিডিটি আছে। ন্যাচারাল অ্যাসিডিটি কেন বলা হচ্ছে, কারণ কার্বন ডাইঅক্সাইডের কারণে যে অ্যাসিডিটি ডেভেলপ করে সেটা তোমরা দেখলা যে সেগুলো কিন্তু ন্যাচারালি এই বিভিন্ন সোর্স থেকে পানির মধ্যে এই কার্বন ডাইঅক্সাইড গুলো কার্বনেট ফর্মে বা হচ্ছে বাইকার্বনেট ফর্মে বা ফ্রি কার্বন ডাইঅক্সাইড ফর্মে পানিতে আসে, যেটা কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটি তৈরি করছে। ইভেন সেটা আনপলিউটেড ওয়াটারেও কিন্তু এই অ্যাসিডিটি থাকতে পারে। তো এইটার যে পরিমাণটা, সেটাকে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন না বলে কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটি ডিটারমিনেশন করব, যেটাকে অনেক সময় ফেনোথ্যালিন অ্যাসিডিটিও বলা হয়। কারণ যেহেতু এই অ্যাসিডিটি ডিটারমিনেশনটা আমরা ফেনোথ্যালিনের এন্ড পয়েন্টে করছি, দ্যাটস ওয়াই এটাকে ফেনোথ্যালিন অ্যাসিডিটি অথবা ন্যাচারাল অ্যাসিডিটি অথবা কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটি, যেই টার্মে আমরা ডিফাইন করি না কেন একই জিনিস। তো এটা যদি আমরা ডেফিনেশনটা দেখি, phenolphthalein acidity or carbon dioxide acidity is defined as the amount of standard base, এখানে বেস হিসেবে আমরা ইউজ করছি সোডিয়াম হাইড্রোক্সাইড, required raising the pH of a sample of water to the phenolphthalein end point। পানির pH কে, যে সলিউশনটা এখানে টেস্ট করা হচ্ছে সেইটার pH কে ফেনোথ্যালিনের এন্ড পয়েন্ট, আই মিন pH 8.3 পর্যন্ত রেইজ করতে স্ট্যান্ডার্ড যে পরিমাণ বেস ইউজ করতে হচ্ছে সেটার ভ্যালুটাকে আমরা ফেনোথ্যালিন অ্যাসিডিটি হিসেবে ডিফাইন করছি। বাট এখানে যে স্ট্যান্ডার্ড বেসটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনটা আমরা ইউজ করব, সেটার কনসেন্ট্রেশনটা বলে দেওয়া আছে। এটার কনসেন্ট্রেশন হচ্ছে 1/50 নরমাল সলিউশন। কিন্তু আমরা যেই সলিউশন দিয়ে, যে নরমাল যেই বেসটা দিয়ে আমরা টাইট্রেশন করেছি, সেটা কত নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল বলো তো? আমাদের টেস্টটাতেও তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েই স্ট্যান্ডার্ড বেস দিয়েই কিন্তু টাইট্রেশন করেছে এবং পানির পিএইচটাকে 1/44 8.3 পর্যন্তই নিয়েছি, একই কাজই করেছি। 40/44 n/44 আমাদের যে টেস্ট সলিউশনটা ছিল সেটা ছিল 1/44 n সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে বলা হয়েছে ফেনোথ্যালিন অ্যাসিডিটি ক্যালকুলেশনের সময় আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডে 1/50 নরমাল সলিউশনে কতটুকু লাগছে পানির পিএইচ কে 8.3 পর্যন্ত উঠাতে, সেটার অ্যাসিডিটি ভ্যালুটাকে ফেনোথ্যালিন অ্যাসিডিটি হিসেবে ডিফাইন করা হচ্ছে। ঠিক আছে, তাহলে সেই জন্য যেটা করা হবে, আমরা এটা ইজিলি আমরা বের করতে পারি। কার্বন ডাইঅক্সাইডের যদি কনসেন্ট্রেশনটা বের করা হয় ইনটু 50 ডিভাইড বাই 44, তো 50 ডিভাইড বাই 50 আসছে কোত্থেকে? 50 হচ্ছে 1/50 নরমাল সলিউশন এখানে ব্যবহার করা হচ্ছে, মানে সেটা রেফারেন্সে কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটির ভ্যালু ক্যালকুলেট করা হচ্ছে সেই সলিউশনের নরমালিটি। আর 44 হচ্ছে আমরা যে সলিউশনটা ব্যবহার করেছি টেস্ট করার সময় কার্বন ডাইঅক্সাইড মেজারমেন্টের সময়, সেই সলিউশনের হচ্ছে নরমালিটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? 50 হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন, এখানে বলা হয়েছে অ্যাসিডিটি ক্যালকুলেশনের সময় আমরা 51/50 নরমাল সলিউশন ইউজ করব, আর আমরা আসলে কার্বন ডাইঅক্সাইড টেস্ট করার সময় করেছি 1/44 নরমাল সলিউশন। তো কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশনকে 50 ডিভাইড বাই 44 এই ফ্যাক্টর দিয়ে যদি মাল্টিপ্লাই করি, সেটার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে ফেনোথ্যালিন অ্যাসিডিটি অর কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটি। আর অ্যাসিডিটির ভ্যালু যখন আমরা বলি, আসলে অ্যাসিডিটি ভ্যালুটাকে এভাবে শুধুমাত্র মিলিগ্রাম পার লিটার হিসেবে বলা যায় না, কারণ অ্যাসিডিক কম্পাউন্ড তো আসলে অনেক ধরনের হতে পারে। তো সেটাকে একটা রেফারেন্স কম্পাউন্ডের রেসপেক্টে বলা হয়। এখানে সাধারণত আমরা অ্যাসিডিটিকে মেজারমেন্ট করে থাকি অ্যাজ মিলিগ্রাম পার লিটার অফ ক্যালসিয়াম কার্বনেট। যে পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট লাগে কার্বনিক অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য, সেটার রেফারেন্সে আমরা অ্যাসিডিটিটা মেজারমেন্ট করে থাকি। তো ফেনোথ্যালিন অ্যাসিডিটি আর কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিটি ইকুয়ালস টু কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন ইনটু 50 ডিভাইড বাই হচ্ছে 44, যেই ভ্যালুটা আমরা দিচ্ছি আমাদের যে রেফারেন্স সলিউশন রিএজেন্টের এটা ডিফারেন্সের কারণে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে অ্যাসিডিটির ভ্যালু আসবে। অ্যাসিডিটি বা অ্যালকালিনিটি তোমরা যখনই বের করবা সেটাকে রিপোর্ট করবা অ্যাজ মিলিগ্রাম পার লিটার অফ ক্যালসিয়াম কার্বনেট এটা হিসেবে। ঠিক আছে, আশা করি এটা বের করতে পারবা, কোনো সমস্যা হওয়ার কারণ নেই। তো
ক্যালকুলেশন দিয়ে পরের পার্টটুকুনি যদি কারো কোনো কোয়ারি থাকে বলো এখনই। তোমাদের চ্যাট বক্সে ম্যাডাম গুগল ফর্মের একটা দিয়েছে, লিংক দিয়েছে, একটু কাইন্ডলি সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে পুরো প্রসিডিউরটা নিয়ে বা কিভাবে ক্যালকুলেট করবে সেটা নিয়ে জিজ্ঞাসা করতে পারো। যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে সবাইকে আমি 15 মিনিটস টাইম দিচ্ছি। হ্যাঁ, 12টা 5-এ, এখন 11টা 50 বাজে প্রায়। 12টা 5-এ আমি কয়েকজন স্টুডেন্টকে কল করব, শুধুমাত্র তারা থাকবে, বাকিরা তখন লিভ করতে পারবে আর কি। হ্যাঁ, তো এর মধ্যে তোমরা একটু এক্সপেরিমেন্টের যে ম্যানুয়ালটা দেখো, বা অন্য কোনো যদি কোয়েশ্চেন থাকে আমাকে এর মধ্যে জিজ্ঞাসা করতে পারো, আমি আছি, হ্যাঁ ক্লাসরুমে আছি। আর 12টা 5-এ তখন পার্টিকুলার কিছু স্টুডেন্টকে ধরে আমরা ক্লাস পারফরমেন্স